আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। চলে এলাম আজকে নতুন একটি ক্লাসে। দাখিল 2026-এর ক্লাস, বাংলা প্রথম পত্র। এবং আমরা হচ্ছে আজকে আমি একটু স্লাইডটা নিয়ে আসি। আজকে আমরা যেই বিষয়ে ক্লাস করব সেটা বাংলা প্রথম পত্র আমরা বলেছি, এবং হচ্ছে এই ক্লাসটি আম, আমাদের যে লার্নিং পয়েন্ট স্কুল পেজ সেখানে লাইভ হচ্ছে। এবং হচ্ছে এটাকে আমরা পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু কি বলে সম্প্রচার করব, বা হচ্ছে আমরা সেখানে আপলোড করে ফেলবো। সো আদার্স যারা আছেন অলরেডি আমাদের লাইভটা যুক্ত হয়ে গেছে, আমাদের সাথে যুক্ত হয়ে যান। এবং আমি হচ্ছে এটাকে একটু আহ, আমাদের সংশ্লিষ্ট কেউ যদি থাকেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ক্লাসের লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব। আমাদের লার্নিং পয়েন্ট স্কুলের অফিসিয়ালস কেউ যদি থাকেন আমরা একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে যাতে আহ, এটার লিঙ্কটা দিয়ে দেন সেটার জন্য অনুরোধ করব। আমরা বাকিদের আসার জন্য একটু ওয়েট করি। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও তো সবাই। আমাকে শোনা যাচ্ছে কিনা আমি একটু দেখতে চাই। বাকিদের আসার অপেক্ষা করছি। আহ, আমাদের এলপিএস এর ক্লাস কিন্তু অনেক দিন পরে আসলো। সো এবং হচ্ছে আসলো দাখিল 2026-কে নিয়ে। দাখিল 2026 যে পরীক্ষাটা সেটা হওয়ার সম্ভাবনা আছে আগামী বছরের রোজার পরে, যেটা আমাদেরকে জানানো হয়েছে। সো এই যে দাখিল পরীক্ষাটা সেটা নিয়ে আসলে টেনসড হওয়ার কিছু নাই, কারণ তোমাদের সাথে অবশ্যই এলপিএস আছে। আমরা হচ্ছে আমাদের যে স্লাইড শিক্ষা ও মনুষ্যত্ব সেই স্লাইডটা দেখতে চাই। আহ, সেই স্লাইডে হচ্ছে একটু যদি আমাদের নাফিস ভাই, থ্যাংক ইউ। আমাদের কিন্তু এখানে আমরা কমেন্টস গুলো উঠাই। সো কেউ যদি আমাদের সাথে যুক্ত হয়ে থাকো আমাদেরকে জানাও যে আমরা যুক্ত হয়েছি। আহ, এবং আমরা হচ্ছে খুব শীঘ্রই ক্লাসটা শুরু করব। শীঘ্রই বলতে এখনই শুরু করব। দেখলাম আমাদের সাথে অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছে। সো আমি এখানে কমেন্ট গুলো উঠাইতে পারতেছি না, আমাকে যিনি অ্যাসিস্ট করছেন একটু বলবো যে কমেন্ট গুলো উঠানো যায় কিনা। সো সবাইকে আবার একটু অফিসিয়ালি শুরু করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, আপনাদের প্রিয় জাহিদ ভাই এবং এলপিএস এর ফাউন্ডার। সো আমরা আজকের যে ক্লাস দাখিল 2026-এর প্রথম পত্র, বাংলা প্রথম পত্র শিক্ষা ও মনুষ্যত্ব গল্পটা লিখেছেন মোতাহার হোসেন চৌধুরী। আমরা এই কবিতাটা শুরু করতে যাচ্ছি, এই গল্পটা শুরু করতে যাচ্ছি। রিদওয়ানুল হুসাইন, আমরা হচ্ছে প্রথম কমেন্টে পেয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম, আমরা এখানে পাঠ পরিচিতিতে তেমন কিছু দেখবো না, কারণ আজকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে হচ্ছে আমাদের দাখিলে এই গল্পটা পড়বো। বাট তারপরে 3টা লাইন আমরা আপনাদেরকে একটু মার্ক করে দিচ্ছি, একটু দেখে নিন। আমি একটু বলে চলে যাই, এখানে 1 মিনিটও আমি দিতে চাই না। তারপরেও হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব গল্প প্রবন্ধটা আহ মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতির কথা গ্রন্থের, মানে গ্রন্থের নামটা হচ্ছে সংস্কৃতির কথা। এবং এটার মনুষ্যত্ব শীর্ষক যেই
প্রবন্ধ আছে সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। এবং এই যে কি বলে গল্পটা শিক্ষা ও মনুষ্যত্ব, এখানে দুইটা বিষয় কিন্তু আলোচিত হয়েছে। একটা হচ্ছে মানুষের দুইটা সত্তা, মানুষের দুইটা রূপ থাকে, একটা হচ্ছে জীব সত্তা, একটা হচ্ছে মানব সত্তা বা মনুষ্যত্ব। এটা আমরা একটু পরে দেখবো, এখনই আমরা বলতে চাচ্ছি না, কারণ মূল ক্লাইম্যাক্সটা আমরা একটু পরে দেখবো। আরেকটা লাইন কিন্তু দাগ দিয়ে দিয়েছি, কালার করেছি, সেটা হচ্ছে যে শিক্ষার আসল কাজ কি? শিক্ষার আসল কাজ হচ্ছে মূল্যবোধ সৃষ্টি করা, জ্ঞান দান করা না। মানে আমরা যে শিক্ষা গ্রহণ করি সেটা কি আমরা জ্ঞান লাভ করব এইটার উদ্দেশ্যে? না, আমাদের শিক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে মূল্যবোধ সৃষ্টি করা। হ্যাঁ, মানে হচ্ছে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, এই যে জ্ঞানগুলো সেগুলো বোঝা, সেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। লিমা আক্তার জান্নাত বলেছে, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো আছি। তোমরা কিন্তু এই ক্লাসটাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবা, ঠিক আছে? ক্লাসটা কিন্তু শেয়ার করে দিও। এরপরের স্লাইডে যদি আমরা একটু চলে যাই, পাঠ পরিচিতি, এই ৩টা লাইন একটু ভালোভাবে দেখে নিও, তাহলে হবে। আমরা শিক্ষাও শব্দার্থ টিকাও কিছু দেখতে চাই না, এগুলো তোমরা নিজেরা পড়ে ফেলবা। শব্দার্থ টিকা এটা তোমাদের নিজেদের পড়ার বিষয়। আমরা যদি লেখক পরিচিতিতে আসি, লেখক পরিচিতিতে দেখো প্রত্যেকটা লাইন কিন্তু আমাদের জানার দরকার নাই। এখানে তুমি যেই জিনিসগুলো জানবা, তোমাদের কাছে যদি কারো বই থাকে, যদি বই থাকে ভাইয়া, তাহলে হচ্ছে এই কিছু লাইন আমি যেগুলো বলবো সেগুলো দাগ দিয়ে ফেলা, কারণ এই লাইনগুলোর বাইরে আর কিছুই আসবে না। অনেকে কি করবে জানো? অনেকে করবে হচ্ছে মানে সে প্রত্যেকটা লেখকের যেই সাল আছে, এই সালগুলা মুখস্থ করবে বসে বসে। আসলে মজার বিষয় হচ্ছে সাল তো পরীক্ষায় আসে না রে বাবা, সাল কখনোই পরীক্ষায় আসে না। আতাউর রহমান, আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছে, তুমি কেমন আছো? তো এই যে দেখো, সালগুলো পড়ার দরকার নেই। আমি যেই লাইনগুলো বলবো তোমাদের কাছে বই থাকলে দাগ দিয়ে ফেলো। সব তোমরা কি বই নিছো হাতে? আমাকে একটু বলো তো ভাইয়া, বই নিছো কিনা? আমাকে একটু বলো যে বই নিছো কিনা তোমরা হাতে, যে বলো বইটা নিছো কিনা। ক্লাসটা একটু শেয়ার করে দিও, ক্লাসটা শেয়ার করা দরকার, ক্লাসটা শেয়ার করে দিও। এবং এরপরে আমাকে একটু জানাও যে তোমরা বই হাতে নিয়েছো কি না, বই হাতে নিয়েছো কি না আমাকে একটু জানাও। ওকে, চলো দেখি আমরা কোন কোন লাইনগুলো দেখবো। আমরা এখানে বেশি সময় নিতে চাই না, এগুলো আমাদের পড়ার টপিক না আজকে। আমরা একটা মানে সুন্দর চার্ট দেখবো, সেই চার্টটা দেখলে আমাদের এই গল্পটা শেষ, বুঝছো? তারপরে আমরা দেখো এখানে বলে রাখি, যেই যে লাইনগুলোর নিচে তোমরা দাগ দিবা সেটা হচ্ছে যে ভাইয়া ম্যাথ সাজেশন দিলে ভালো হইতো। হ্যাঁ, আমরা ম্যাথ সাজেশনের দিকে যাব, আগে বাংলা ক্লাসটা সুন্দর করে শেষ করি। দেখো, যেটা পড়বা সেটা হচ্ছে যে মোতাহার হোসেন চৌধুরী কুমিল্লায় জন্মগ্রহণ করেছেন। কুমিল্লার নিচে একটা দাগ দাও। তার বাবার বাড়ি কোথায়? নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে, এটার নিচে একটু দাগ দাও। এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাশ করছে, বুঝছো? দেখো, এটা বাংলা সাবজেক্ট না, বাংলা সাবজেক্টেই তিনি এমএ পাশ করছে। এমএ মানে কি? মাস্টার্স। তিনি মাস্টার্স পাস করছেন কোথা থেকে? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ঠিক আছে? এরপরে দেখো আরেকটা লাইন যেটা দাগ দিবা সেটা হচ্ছে তিনি কর্মজীবনে বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। কোন ভাষার? বাংলা ভাষার সাহিত্যের অধ্যাপক ছিলেন। এটা আসলে তোমাদের হার্ড কিছু না, এটা দাগ দিয়ে নিতে পারো। এবং এরপরে হচ্ছে আর কোনো কিছু লাগবে বলে আমার মনে হচ্ছে না, তবে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে দেখো, ঢাকা থেকে প্রকাশিত শিখা পত্রিকার সাথে তিনি সংযুক্ত ছিলেন। ব্যাস, এই কয়েকটা লাইন জানলে তোমার এখানে হচ্ছে লেখক পরিচিতি শেষ। লাস্ট লাইনটা কোনটা বললাম? ঢাকা থেকে তিনি প্রকাশিত শিখা পত্রিকা, পরীক্ষা আসবে যে তিনি কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। আনসার কি হবে? শিখা, ঠিক আছে? ওকে, এরপরে আমরা পরের স্লাইডে যদি চলে যাই, আমরা যদি পরের স্লাইডে চলে যাই, ওকে, এই যে দেখো চলে আসছে আমাদের আজকের আমাদের আজকের সবচেয়ে মজার বিষয় যেটা। তোমরা কি রেডি? আমরা এই যে দেখো, এই যে চিত্রটা আছে না ভাইয়া, আতাউর রহমান আছো, সরি আয়াতুর রহমান আছো, লিমা আছো আমাদের সাথে, তারপরে হচ্ছে আরোহী আছো আমাদের সাথে, আজহারুল ইসলাম আছো আমাদের সাথে, হ্যাঁ, তারপরে হচ্ছে রিদওয়ান আছো আমাদের সাথে। এই যে তোমরা দেখো, তোমরা কি এই চিত্রটার জন্য তোমরা খুব সম্ভবত আমি হোয়াটসঅ্যাপে এই চিত্রটা দিয়েছি, তোমরা এই চিত্রটা দেখো একটু। এর আগে আমি বলবো ক্লাসটা একটু শেয়ার করো, ক্লাস থেকে একটু শেয়ার করে তুমি দেখো যে আসলে এই বিষয়টা তোমাদের কাছে কেমন লাগে। দেখো, আমরা এখানে সুন্দর একটা চিত্র দিচ্ছি। প্রথমে দিচ্ছি হচ্ছে মানব সত্তা, উপরের তলাটা হচ্ছে মানব সত্তা, উপরের তলার নাম কি? মানব সত্তা। দেখো নিচের তলায় কি দিয়েছি? জীব সত্তা। এবং একটা সাইডে দেখো সিঁড়ি আছে, সেই সিঁড়িটা হচ্ছে শিক্ষা, সেই সিঁড়িটা কি? শিক্ষা। দেখো মজা লাগবে, আমি তোমাকে বুঝাই। এই চিত্রটা যদি কেউ বুঝে, পুরো গল্পটা তার শেষ, পুরো গল্পটা তার পড়া শেষ, আর কিচ্ছু পড়া লাগবে না। দেখিও, দেখো আমরা আগে বুঝি। উপরের তলায় দেখো কি কি আছে, তোমরা নিজে একটু দেখো তো উপরের তলায় কি কি আছে, আমাকে একটু কমেন্ট করে জানাও উপরের তলায় কি কি আছে। তোমরা কি দেখতে পাইতেছো? আমি দেখতে পাইতেছি যে একটা লোক যিনি পড়াশোনা করছে এবং
উনি চশমা দিয়ে পড়তেছে, হচ্ছে পরনে হচ্ছে টাই, তারপরে হচ্ছে মানে স্যুট বুট পরে আছে। উনি একটা মানে কি মডার্ন ওয়েতে স্মার্ট মানুষ হিসেবে উনি উপর তলায় কিন্তু বসে আছে, এবং তাকে দেখে আমরা বুঝতে পারতেছি কি, তাকে দেখে আমরা বুঝতে পারতেছি যে তিনি একটা আদর্শ মানুষ, তাই না? তিনি একজন শিক্ষিত মানুষ, এরকমই তো বোঝা যাচ্ছে, তাই না? আমার সাথে কি কেউ ডিসএগ্রি করবা? ডিসএগ্রি করার মতন কিছু নাই। এরপরে আসো তো দেখি নিচের তলায় আমরা কি কি দেখতে পাইতেছো। তোমরা আমাকে বলো নিচের তলায় তোমরা কি কি দেখতে পাইতেছো, যারা ক্লাসে আছো আমাকে বলো নিচের তলায় তোমরা কি কি দেখতে পাইতেছো। উপরের তলায় আমরা একটা মানুষকে দেখলাম যিনি খুবই ভালোভাবে পড়তেছে, পড়ালেখা করতেছে স্মার্ট ওয়েতে, এবং নিচের তলায় আমরা কি কি দেখতে পাইতেছি আমাকে একটু জানাও। নিচের তলায় তোমরা কি কি দেখতে পাচ্ছ আমাকে একটু জানাও। আমি জানতে চাই যে তোমরা নিচের তলায় কি কি দেখতে পাচ্ছ, বলো। তোমরা নিচের তলায় কি কি দেখতে পাচ্ছ আমাকে একটু বলো। আমাকে কমেন্টে একটু জানাও যে তুমি নিচের তলায় কি কি দেখতে পাচ্ছ। আমরা এখানে দুইটা তলা দেখতে পাচ্ছি। উপরের তলায় হচ্ছে আমরা এটাকে বলতেছি মানব সত্তা, নিচের তলাকে বলতেছি আমরা জীব সত্তা। কেউ কি কোনো কিছু দেখতে পাচ্ছ না? হ্যাঁ, আর উপরের তলায় যাওয়ার সিঁড়ি হচ্ছে শিক্ষা। ওকে, কিন্তু আমি জানতে চেয়েছি যে নিচ তলায় মানে হচ্ছে আচ্ছা আমরা এখানে উপরের তলায় লেখা আছে নিচেরটাতে, বাট এটা হবে হচ্ছে নিচের তলা। তো নিচের তলায় হচ্ছে জীব সত্তা, কিন্তু জীব সত্তায় আমার কোয়েশ্চেন হচ্ছে যে দি কোয়েশ্চেন ইজ যে নিচ তলায় কোন সত্তা রয়েছে, ঠিক আছে? বা মানে জীব সত্তা রয়েছে, সরি, মানে আমার কোয়েশ্চেন হচ্ছে দি কোয়েশ্চেন ইজ যে নিচ তলায় আমরা কি কি দেখতে পাচ্ছি। আমরা কি কি দেখতে পাচ্ছি নিচ তলায়? আমরা দেখতে পাচ্ছি যে বিড়াল, তারপরে দেখতে পাচ্ছি ভাল্লুক, পরে দেখতে পাচ্ছি ইঁদুর বা হচ্ছে আমরা শূকর বলতে পারি, হ্যাঁ এটা শূকর ছিল। এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাঘ আছে। হ্যাঁ, তো নিচ তলায় তুমি দেখো নিচ তলায় কিন্তু প্রাণী আছে। এখন মূল কথাটা হচ্ছে যে আমরা এই যে দুইটা তলা দেখতে পাচ্ছি এখানে, এখানে কিন্তু দুইটার মধ্যে কমন জিনিস হচ্ছে যে উপরের যে মানুষ তারও জীবন আছে, যিনি নিচ তলায় আছে তারও জীবন আছে। ঠিক আছে, আমরা এই যে দেখো বাম পাশে উপরের তলা লিখছি যে জীব সত্তা উপরের তলা, ওটা আসলে না, ওটা টাইপিং মিস্টেক, ওটা নিচের তলা। ঠিক আছে, যাই হোক, উপরের তলা এবং নিচ তলায় যারা আছে তাদের কিন্তু দুইজনেরই জীবন আছে, তাই না? দুইজনেরই জীবন আছে, বাট এখানে তাহলে উনি উপরের তলায় কেন আর হচ্ছে প্রাণীগুলো নিচের তলায় কেন? কারণ হচ্ছে মূল কথাটা বুঝো তাহলে পুরো শেষ। কারণ হচ্ছে আমরা যারা মানুষ আমরা কিন্তু সৃষ্টির সেরা আজীব, মানে হচ্ছে কি আশরাফুল মাখলুকাত। ঠিক আছে, so এই যে আশরাফুল মাখলুকাত আমরা কেমনে হইলাম? এমনি 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 হয়ে গেলাম না। আমরা আশরাফুল মাখলুকাত হয়েছি আমাদের মধ্যে শিক্ষা থাকার কারণে, আমাদের মধ্যে মনুষ্যত্ব থাকার কারণে। দেখো উপরের তলায় যাওয়া সিঁড়ির মধ্যে নিচে কি লেখা আছে যে শিক্ষার মাধ্যমে মূল্যবোধ সৃষ্টি হয়, ফলে উপরে ওঠা যায়। মূল্যবোধটা কি ভাইয়া? দেখো এই যে আমরা ধরো চুরি করা যে খারাপ জিনিস, ধরো যে হচ্ছে থাপ্পড় মারা যে খারাপ জিনিস, বা হচ্ছে ধরো মানে কি একটা মানে খারাপ কাজগুলো যে আমরা বুঝি যে এটা খারাপ কাজ, এটা যে ভালো কাজ, একটা ধরো দান করা যে ভালো কাজ, বা হচ্ছে ধরো কাউকে সাহায্য করা যে ভালো কাজ, মাকে রান্নায় সাহায্য করা এটা যে ভালো কাজ, বা মানে মানুষকে সালাম দেওয়া যে ভালো কাজ, হ্যাঁ, হচ্ছে ধরো পড়াশোনা করে বড় হইতে চাও যে একটা ভালো জিনিস। মানে এই যে ভালো কাজগুলো আছে এগুলো যে আমরা বুঝতে পারি, এটা কিভাবে বুঝতে পারি? সেটা হচ্ছে আমাদের মূল্যবোধ। ঠিক আছে, মূল্যবোধটা কি বলতো ভাই আমাকে? কেউ একটু আমাকে বলতো যে মূল্যবোধটা কি? মূল্যবোধ হচ্ছে ভালো খারাপ পার্থক্য করার যোগ্যতা। মূল্যবোধটা কি? ভালো খারাপ পার্থক্য করার যোগ্যতা। ঠিক আছে, সো তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তোমরা আমাকে সেটাও জিজ্ঞেস করতে পারো যে এখানে আসলে ভাই আমি এটা বুঝতেছি না। তো এটাও আমি তোমাদেরকে আনসার করে দিব। সো মূল জিনিসটা কি দেখো, মূল জিনিসটা হচ্ছে যে আমরা আমরা যে মানুষ, কিভাবে মানুষ হইলাম? কারণ আমাদের মধ্যে মূল্যবোধ আছে। মূল্যবোধটা কি একটা ভালো জিনিস না খারাপ জিনিস? দেখো তুমি ধরো আহ এই যে প্রাণীগুলো বাঘ, ভাল্লুক, শূকর, বিড়াল, ইঁদুর, তারপরে হচ্ছে মানে কুকুর, এই যে প্রাণীগুলো এগুলো তো ভালো খারাপ বুঝে না, আমরা একমাত্র বুঝি যে ভালো মানুষ। তো দেখো জীব সত্তা মানে কি? জীব সত্তা মানে হচ্ছে তুমি জীবন আছে মানেই তুমি জীব। সো মানুষের জীবন আছে, মানুষও জীব। কুকুর, বিড়াল, বাঘ, শূকর এগুলোর জীবন আছে মানে এগুলোও জীব। ঠিক আছে, সো আমি জন্মাইছি মানেই আমি জীব, তার মানে আমি জীব সত্তায় আছি।
বুঝছো? কিন্তু মানব সত্তায় যাইতে গেলে তোমাকে শিক্ষা নিতে হবে এবং শিক্ষার মাধ্যমে আমরা মূল্যবোধটাকে আমাদের মধ্যে আনি। তার ফলেই আমরা জীব সত্তা বা একটা নর্মাল যে নিচের তলা থেকে আমরা উপরের তলায় যাইতে পারি। আমাকে বলো তো আমার কথাটা বুঝছো কিনা? তোমাকে আবার ইজি ওয়েতে আমি বুঝাই। আমরা যখন জন্মাই, একটা মানুষ জন্মাক বা একটা প্রাণী জন্মাক, প্রাণী বা মানুষ জন্মানোর সাথে সাথেই সে কিন্তু একটা জীব। ঠিক আছে? একটা প্রাণী জন্মানোর সাথে সাথে সে কিন্তু জীব। জীব মানে যার জীবন আছে সে জীব। সো যে কোনো প্রাণী বা মানুষ জন্মানোর সাথে সাথে সে কিন্তু জীব হয়ে জন্মায়। কিন্তু একটা মানুষকে মানব হইতে গেলে, মানব সত্তায় আসতে গেলে তার মধ্যে মূল্যবোধ লাগবে। এই মূল্যবোধটা কে এনে দেয় বলতো? শিক্ষা এনে দেয়। এবং এই যে এই জন্য আমরা বলি যে নিচ তলা থেকে মানে জীব সত্তা থেকে মানব সত্তায় যাওয়ার জন্য যে সিঁড়ি, সেই সিঁড়িটা হচ্ছে আমাদের কি বলতো ভাইয়া? শিক্ষা। ঠিক আছে? বুঝছো? নিচ তলা থেকে উপরের তলায় যাওয়ার জন্য যে সিঁড়ি, সেই সিঁড়িটা কি ভাইয়া বলতো? শিক্ষা। এই তো। So, আমরা চিত্রটা জেনে গেলাম, বুঝে গেলাম। আমাকে বলো তো এখানে বুঝছো কিনা তোমরা সবাই? আমাকে বলো বুঝছো কিনা? আমাকে তোমরা বলো তো বুঝছো কিনা? আমাকে তোমরা বলো তো বুঝছো কিনা? আরোহী, তাবাসসুম, তুমি কি আছো? ওয়ালাইকুম আসসালাম। আয়াতুর রহমান বলছে ভাই আমাদের গণিতের লাইভ ক্লাস নিলে ভালো হয়। হ্যাঁ, গণিতের লাইভ ক্লাস সবকিছুই হবে। তোমরা যদি আমাদের সাথে এখানে রেসপন্স করো তাহলে হচ্ছে আমরা তোমাদের প্রতি পরবর্তীতে ইয়া করব। আয়াতুর রহমান বলতেছে জি বুঝছি। বুঝছো? সো নিজ আমরা যখন জন্মাই আমরা নর্মালি জীবসত্তাতে আসি এবং জন্মানোর পরে আমরা যে মানুষ, আমরা মানুষ যে ভালো খারাপ যে বুঝি মূল্যবোধ, এটাকে নিয়ে আমরা শিক্ষার মাধ্যমে এবং এর মাধ্যমেই আমরা বাকি জীবগুলোর থেকে মানব মানে মানুষ, প্রকৃত মানুষ হয়ে ওঠে। এই যে না আমাদেরকে বলে না, ধরো বাপ মা তোমারে পিটাচ্ছে, পিটানোর সময় বলছে এই আমার ছেলে মানুষ হয় নাই, মানুষের মতো মানুষ হয় নাই। তখন একটা জাউরা ছেলে ছিল আমাদের, একটা ছোট একটা ছেলে ছিল, বলতেছিল কি আমি তো মানুষ, আমি কি হচ্ছে কুকুর বিড়াল নাকি? আমি তো মানুষ, এই যে আমার হাত পা আছে, আমি কথা বলতে পারতেছি, আমি তো মানুষ। মানে আমাকে বলো যে তাহলে মানে জন্মাইলেই কি মানুষ হয়ে যায়? না, জন্মাইলেই মানুষ হয় না। কিভাবে মানুষ হয়? আমরা তাকে মানুষ বলি কখন? আমরা বাপ মা কোনটাকে ইন্ডিকেট করে? সেটাকে ইন্ডিকেট করে যাতে আমার সন্তান, আমার ছেলে মেয়ে মূল্যবোধটা আছে, যেটাকে ভালো, কোনটা খারাপ, কোনটা ভালো, এইটাকে যাতে বুঝে। এটাকে আমরা বলতেছি মানব সত্তা। ক্লিয়ার না তোমরা? ওকে, চলো আমরা পরের স্লাইডে চলে যাই একটু। আমরা পরের স্লাইডে গেলে আমরা দেখবো, দেখো আমরা এখানে গল্পের মধ্যে চলে আসছি। আমরা পুরো গল্পটা আজকে পড়বো না, আমি তোমাদেরকে টপ টপ লাইনগুলো যেগুলো আছে সেগুলো বলবো এবং হচ্ছে পরের স্লাইডে যাই আমরা পরে। হ্যাঁ, 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 এইখান থেকে আমরা তোমাদেরকে মেইন যে লাইনগুলো সেগুলো আমরা বলে দিব। তোমরা যদি বই নিয়ে থাকো, আমি বলছি শুরুতেই যে বই নিয়ে বসার জন্য এই লাইনগুলো তোমরা দাগাই ফেলবা, বাস শেষ, তোমাদের পড়া শেষ। ঠিক আছে? তো মূল কনসেপ্ট কিন্তু আমরা বুঝে গেছি। এখানে দেখো কি বলতেছে, মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সাথে তুলনা করা যেতে পারে। সো এই প্রথম লাইনটা তোমরা একটু দাগাবা। মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সাথে তুলনা করা হয়েছে, এই লাইনটা দাগাবা। আমরা তো জানি যে দুই তলা না, আমরা একটু আগে দেখে আসছি না দুই তলা, দেখবা যে ওই চিত্রের বাইরে কোনো কথা নাই। পুরো গল্পের মধ্যে ওই চিত্রের বাইরে কোনো কথা নাই। দেখো বলছে জীব সত্তা হচ্ছে সেই ঘরের নিচের তলা আর মানব সত্তা হলো উপরের তলা। এগুলো আমরা পড়ে আসি, জানি, এখানে আর বেশি কথা বলার আমার দরকার নাই। এরপর দেখো জীব সত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা, এটাও আমরা দেখে আসছি। ক্লিয়ার না একদম? মানে দেখো আমরা যেই চিত্রের মাধ্যমে যেটা দেখছি ওটাই কিন্তু আমাদের পড়া। আসল শিক্ষায় আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যাইতে পারে, শিক্ষায় আমাদেরকে উপরের তলায় নিয়ে যায়, আমরা দেখছি। অবশ্য হচ্ছে জীব সত্তার ঘরেও সে কাজ করে খুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলা এবং মানে হচ্ছে খুদ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলা তার অন্যতম কাজ। এটা আমাদের দরকার নাই, কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। মানে শিক্ষার মূল উদ্দেশ্যটা কি? শিক্ষার মূল উদ্দেশ্যটা হচ্ছে আমার মধ্যে মনুষ্যত্ব জারি করা, এটা ভালো এটা খারাপ এই জিনিসটাকে বোঝায় দেওয়া। ক্লিয়ার? চলো, অন্য কথায় শিক্ষার তেমন কোনো যেমন প্রয়োজনের দিক আছে তেমনি অপ্রয়োজনেরও দিক আছে। শিক্ষার কিন্তু সবসময় মানে প্রয়োজনের দিক নাই। সব শিক্ষাই কি ভালো শিক্ষা? না, শিক্ষা তো সব শিক্ষা ভালো না। আমরা বলতে পারি ভালো যে শিক্ষা, সুশিক্ষাই কি, সুশিক্ষাই হচ্ছে আমাদের দরকার। সুশিক্ষাই আমাদের মানে যে শিক্ষাটা সুশিক্ষা, ভালো শিক্ষা, সেটাই কিন্তু আমাদেরকে কি করতে পারে, আমাদের মধ্যে মনুষ্যত্ব বা মূল্যবোধ এগুলোকে জাগিয়ে তুলতে পারে, তাই না? চলো, তারপরে আমরা দেখি যে এরপরে আমাদের এত কিছু দরকার নাই। আমরা দেখতে পারি যে
আচ্ছা দেখো, হ্যাঁ, এরপরে শিক্ষার এই দিকটাতে বড় হয়ে ওঠে না, তার কারণ হচ্ছে ভুল শিক্ষা ও নিচের তলায় বিশৃঙ্খলা জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষ সবসময় সেই সম্বন্ধে সচেতন থাকতে হয়। মানে আমি তোমাকে বোঝাই, জীবসত্তা মানে কি? জীবসত্তা মানে হচ্ছে একটা মানুষ আহ জীবন আসে মানেই সে হচ্ছে জীবসত্তায় আসছে। এখন সে একটা মানুষ জীবিত হয়েছে মানে তার কিন্তু খাবার দরকার, তার খাবার দরকার, তার কাপড় দরকার, হ্যাঁ, তার হচ্ছে মানে জীবন ধারণের জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো দরকার। এখন আমি যদি তোমাকে, ধরো তোমার বাসায় মানে খাবার নাই, তোমার হচ্ছে পরনের কাপড় নাই, আমি তোমারে বললাম কি, এই আসো আসো আমরা হচ্ছে ইয়া করি, মানে হচ্ছে আমরা পড়াশোনা করি, পড়াশোনা করি, তুমি আমাকে কি বলবা? ধুর মিয়া সরেন তো এখান থেকে, কি সব আউল ফাউল কথা বলতেছেন, আমার ঘরে খাবার নাই, আমার মানে টাকা পয়সা নাই, আমি আসি কিসের পড়াশোনা, আমি এখন কাজ করবো, তাই না? মানে এই বিষয়টাইতে হয়। আমাদের দেশের ছোট ছোট ছেলে মেয়েরা মানে কাজ করতে চলে যায় কেন? কারণ এই জন্যই তো চলে যায় যে হচ্ছে তাদের বাসায় খাবার টাবার নাই, তার মানে মানে হচ্ছে জীবন ধারণের মতো ইয়ে নাই, মানে হচ্ছে তোমার কি আহ টাকা পয়সা নাই, কাপড় চাপড় নাই, সো কিভাবে সে শিক্ষা গ্রহণ করতে আসবে, তাই না? সো এই যে দেখো, আমরা এই যে এই কথাটাই বলছে যে হচ্ছে দেখো এখানে কি যেন বলছিল, শিক্ষার এই দিকটা বড় হয়ে ওঠে না, তার কারণ হচ্ছে ভুল শিক্ষা এবং নিচের তলায় বিশৃঙ্খলা জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষ সব সময় সেই সম্বন্ধে কি সচেতন থাকতে হয়। মানে নিজের নিজের টাকা পয়সা ইনকাম করা নিয়েই, নিজের খাবারের ইনকাম করা নিয়েই সে চিন্তায় সবসময় থাকে। তো তার পক্ষে আসলে ওই যে সে যে শিক্ষা গ্রহণ করবে সেটা চিন্তা করা হয়ে ওঠে না, বুঝছো? তোমার যখন আমি, তোমার খাবার টাবার থাকবে বাসায়, তুমি মানে তোমার কাপড় চাপড় থাকবে, তুমি যখন একটা ভালো লাইফ লিড করবা, তখন না তুমি শিক্ষা গ্রহণ করতে বা মানে পড়ালেখা করতে তুমি আগ্রহ বোধ করবা, তাই না? তো এই বিষয়টা আর কি আসলে বলছে, ঠিক আছে? যখন খাবারের অভাব, কাপড়ের অভাব, তখন আসলে শিক্ষা গ্রহণ করা হয়ে ওঠে না, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের মূল কথা, যে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত। এখানে আসলে মানে মানুষের আসল শিক্ষাটা উপলব্ধি করতে পারবে তখনই যখন হচ্ছে সে খাদ্য বস্ত্রের একটা মানে কি বলে তার একটা যোগান হবে। আমরা একটু যদি পরের স্লাইডে যাই, কিছু কোয়েশ্চেন তোমাদের জন্য রাখছি, এই কোয়েশ্চেন গুলো একটু আনসার করো। এই যে দেখো একটা এমসিকিউ আছে, আমাদেরকে মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে কোনটি? দেখো তো এই এমসিকিউটা আনসার করো তো ভাইয়া তোমরা, এই এমসিকিউটা আমার সাথে একটু আনসার করো। আমাদেরকে মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে কোনটা? বলো, আমরা কিন্তু দেখে আসছি মানব সত্তা মানে কি। দেখো তো, মানব সত্তা হচ্ছে উপরের তলা, আর জীব সত্তা হচ্ছে নিচের তলা। আমরা জন্মাই মানেই আমরা জীব, তার মানে আমরা জন্মাইলেই আমরা জীব সত্তাতে চলে আসি। কিন্তু মানব সত্তায় আমরা তখন যাই যখন আমাদের মধ্যে মূল্যবোধ আসে, মনুষ্যত্ব বোধ আসে। তো মনুষ্যত্ব বোধটা কখন আসে? কে নিয়ে যায় আমাকে সেটা বলো। মানুষত্ব বোধ বা মানব সত্তায় আমাদেরকে কে নিয়ে যায়? আমাদের কি অন্ন বস্ত্র নিয়ে যায়, মানে খাবার দাবার এগুলো কি নিয়ে যায়, নাকি টাকা করে নিয়ে যায়, নাকি মই মই দিয়ে নিয়ে যায়, নাকি শিক্ষা আমাদেরকে মানব সত্তার ঘরে নিয়ে যায়? আমাকে বলো তো ভাইয়া। এই তো আরোহী তাবস্তুম চলে আসছে। দেখো আরোহী তাবস্তুম কিন্তু বলে ফেলছে যে আমাদের শিক্ষা। সাবাস। তারপরে আর কি আছে, আর কি আছে? আব্দুল্লাল হুসাইন। এই আব্দুল্লাল হুসাইন তো তোমাদের সিনিয়র, তারপরে সে আমাদের সাথে এলপিএস এ ক্লাস করতে চলে আসে, দেখছো? আমাদের আগের স্টুডেন্টরাও কিন্তু আমাদের সাথে ক্লাস করতে আসে। তো দেখো একের আনসার কি হচ্ছে তাহলে? আমি কি আরো কয়েকজনের আনসারের জন্য ওয়েট করব? দেখি তো বাকিরা আনসার দেয় কিনা। এই তো জাকির চলে আসছে। জাকিরও বলতেছে যে এটার আনসার হচ্ছে একের ঘ, মানে হচ্ছে শিক্ষা। আয়াতুর রহমানও বলতেছে এখানে আনসার হচ্ছে শিক্ষা। তারপরে হচ্ছে আয়াতুর রহমান বলতেছে শিক্ষা। তারপর আব্দুল হোসাইন, হ্যাঁ এই তো আমাদের আগের স্টুডেন্ট, তোমাদের তোমাদের বড় ভাই, হ্যাঁ, দাখিলের এখানে যারা আছো, তোমাদের বড় ভাই হচ্ছে আব্দুল হোসাইন। ও আমাদের আগের স্টুডেন্ট এবং সে কিন্তু খুব ভালো মানে হচ্ছে স্টুডেন্ট ছিল আমাদের। সো একের আনসার কি সবার করা শেষ? আর কি কেউ আনসার করবা? সো এর আনসার হচ্ছে কি ঘ, শিক্ষা। ক্লিয়ার? আমাদের এলপিএস এর বাচ্চারা এত মানে ইয়ে কেন, এত ফাস্ট কেন? আচ্ছা, এখানে তোমাদেরকে একটু বলে রাখি, আমাদের কিন্তু দাখিল 26-এর একটা র্যাপিড ব্যাচ চালু হয়েছে, যেটার ক্লাস শুরু হবে 15 ডিসেম্বর থেকে। যদিও এখানে 7 নভেম্বর ছিল, এটা আসলে পরবর্তীতে তোমাদের অনেক মাদ্রাসায় এক্সাম চলতেছে সেটার জন্য পেছানো হয়েছে। এবং এখানে আমরা এই যে বাংলা ক্লাস বলো, অনেক গণিত ক্লাস সহ সকল ক্লাসগুলো আমরা এখানে নিব। যদি কেউ ভর্তি হইতে চাও 350 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা। আমাদের পেজে নক করলেই তোমরা হচ্ছে এটার একটা মানে পেজে নক করে জিজ্ঞেস করো যে আমি ব্যাচে ভর্তি হইতে চাই, তোমাদেরকে ভাইয়ারা বলে দিবে যে কিভাবে ভর্তি হইতে হবে। হ্যাঁ, 15 ডিসেম্বর থেকে ক্লাস শুরু হবে, দ্রুত ভর্তি হয়ে যাবা। স্লাইডটা চেঞ্জ করি, আমরা পরের স্লাইডে চলে যাই। এই তো দেখো, তোমাদের কিছু টেস্ট নিব আমি এখন, আরো কিছু কোয়েশ্চেন এখানে। এটা কিন্তু এমসিকিউ না, এটা এমসিকিউ না।
আপনাদের এখানে ভর্তি এখানে কি ভর্তি কবে থেকে? আচ্ছা, আমাদের ভর্তি চলতেছে। তুমি চাইলে যে কোনো সময় ভর্তি হইতে পারো। 350 টাকা দিয়ে তুমি কোর্সে ভর্তি হইতে পারো। দেখো, হ্যাঁ, জিয়াদও বলছিল শিক্ষা। গত গত এমসিকিউতে হচ্ছে জিয়াদ হুসাইন বলছিল শিক্ষা। ওকে, দেখি আমরা এখানে দেখি আমরা কিছু কোয়েশ্চেন। 1 নাম্বারটা আনসার করো তো আগে। মানুষের জীবনকে কিসের সাথে তুলনা করা হয়েছে বলো তো? কিসের সাথে তুলনা করা হয়েছে? কিসের সাথে তুলনা করা হয়েছে বলো তো? কয়তলা বাড়ি, কয়তলা বাড়ি আমাকে বলো তো? কয়তলা বাড়ি, কয়তলা বাড়ি আমাকে বলো। দেখি মানুষের জীবনকে কিসের সাথে তুলনা করা হয়েছে? কয়তলা বাড়ি আমাকে একটু বলো দেখি। ভাইয়া বিস্তারিত বলবেন। বিস্তারিত আমি বললাম তো, মানে আমাদের এই ইয়েতে কয়টা ক্লাস হবে সব মিলে? 50টার বেশি ক্লাস হবে। সো সেখানে তোমরা মানে সকল ধরনের সাবজেক্ট গুলো পড়তে পারবা। কোরআন সাবজেক্ট এবার নতুন একটা ভয়ের সাবজেক্ট তৈরি হয়েছে না, নতুন ইয়ে। সো এই বিষয়গুলো হচ্ছে তোমাদেরকে পড়াবো, গণিত পড়াবো। এবং এইখানে আমরা এলপিএস এর যেই যেই সাজেশন গুলো তোমাদেরকে দিছি, তোমরা তো আমাদের সাজেশন গুলো ফলো করছো। তো সেখানে আমরা তোমাদেরকে ট্রিকি ভাবে পড়াবো। এই যে দেখো, একটা চিত্র দিয়ে পড়াইছি না তোমাদেরকে? এভাবে প্রত্যেকটা জিনিস আমরা তোমাদেরকে সুন্দর সুন্দর ওয়েতে পড়াবো। হ্যাঁ, এই যে দেখো, আমাদের আরোহী বলে ফেলছে 2 তলা। তারপরে হচ্ছে আমাদের আর কে বলছে? জাকির বলে ফেলছে 2 তলা। সাবাস। এই যে আমাদের স্টুডেন্টরা এত ফাস্ট, বুঝছো? জিয়াদ বলে ফেলছে 2 তলা বাড়ি। এই তো সাবাস। হ্যাঁ, তারপর আয়াতুর রহমান বলে ফেলছে 2। ওকে, আমাদের স্টুডেন্ট গুলো এত পারে কিভাবে রে? তোমাদের রেজাল্ট গুলো ভালো হবে আমি এক্সপেক্ট করি। হ্যাঁ, সাবাস। এবার আমাকে বলো, জীব সত্তা কোন তলায় বাস করে বলো? 2 নাম্বারটার আনসার করো। এবার 2 নাম্বারটার আনসার করো। জীব সত্তা কোন তলায় বাস করে? নিচ তলায় না উপর তলায়? জীব সত্তাটা কোনটা? জীব সত্তা কোথায় থাকে? জীব সত্তা কি নিচে নাকি উপরের তলায়? আমাকে বলো তো। জীব সত্তা কোথায় থাকে? নিচের তলায় নাকি উপরের তলায়? আমাকে সেটা বলো। নিচ তলায়। এই তো আরোহী তাবাসসুম চলে আসছে। পারফেক্ট আনসার চলে আসে। আরোহী তাবাসসুম কিন্তু সবার আগে আনসার করতেছে। আরোহী তাবাসসুম আমাদের সবার আগে আনসার করতেছে। হুরাইন তারান্নুম খুব সম্ভবত আচ্ছা তামান্নুম। হুরাইন তামান্নুম দোতলা বলছে, আগেরটার আনসার করছে। ওকে, হচ্ছে জাকিরের আনসার পাচ্ছি আমরা নিচতলা। গ্রেট, তোমরা অনেক ভালো স্টুডেন্ট। আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা ওমর মাহমুদ, এই তো নিচতলায়। হ্যাঁ, ওমর মাহমুদের আনসারটাও ঠিক আছে। তারপর আমরা বলবো যে হচ্ছে, হ্যাঁ, হুরাইন তারান্নুম কিন্তু নিচতলায় বলছে। আয়াতুর রহমান 3 তলায় হয়ে গেছে, বুঝছো? আচ্ছা, আমাদের এই যে দেখো, তোমাদের তোমরা যে কতটুকু উৎফুল্ল দেখো, তোমরা সবার আগে আনসার করতে চাচ্ছ, এটাই দরকার। যার অনেক স্টুডেন্টরা কি করে মনে করো, আল্লাহ আমি কি বলবো নাকি বলবো না, আমার যদি ভুল হয় তখন কি হবে? কিচ্ছু না রে বাবা। আমাদের এই ইয়েতে আমরা তোমাদেরকে এই জিনিসটাকে ইয়ে করতে মানে চাই, যেটা হচ্ছে তোমরা তোমাদের নিজেদের যেই কনফিডেন্সটা সেটাকে বুস্ট আপ করো। দেখো, তোমাদের একটা সিনিয়র আপু একটা কমেন্ট করছে। দেখো, তোমরা যারা ক্লাসে আছো, তোমাদের একটা সিনিয়র আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম, স্যারকে অনেকদিন পর ক্লাস করাতে দেখলাম। আমি এসএসসি 25 ব্যাচ ছিলাম স্যার। চিন্তা করছো? এসএসসি 25 মানে কি? এসএসসি 25 মানে হচ্ছে সে 2025 সালে, মানে এই বছরে আলিম পরীক্ষা দিয়েছে। তার মানে কি, তোমাদের 3 ব্যাচ সিনিয়র আপু, তাই না? তানিশা, শারমিন, তৃষা, তুমি ভালো আছো? তানিশা, তুমি ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পরে তোমাকে ক্লাসে দেখে ভালো লাগলো। হচ্ছে আব্দুলাল হুসাইন, আমি যে বললাম না তোমাদের একটু আগে, তোমাদের এই যে বড় ভাইয়া ছিল আব্দুলাল হুসাইন, ও কিন্তু হচ্ছে 2025 সালে আলিম পরীক্ষা দিয়েছে এবং আমাদের এলপিএস থেকে দিয়েছে। ওরা কিন্তু ভালো রেজাল্ট করেছে, ঠিক আছে? সারামণি বলতেছে আলিমে 2026 সাজেশন দেন, খুব শীঘ্রই চলে আসবে। চলো, এরপর 3 নাম্বারটার আনসার করো তো একটু তোমরা সবাই। মানব সত্তার উঠবার মই হিসেবে বলা হয় কোনটা? মানব সত্তায় উঠার, এই যে 2 তলায় উঠার মই কোনটা বলো তো? 2 তলায় যে উঠি আমরা মই, সেই মইটা কোনটা বলতো? কি সেই মইটা কি? সেই যে এই যে নিচ তলা থেকে যে উপরের তলায় উঠি, সেই মইটা কি আমাকে একটু বলো তো? কোন মই বলো? রিদওয়ান বলতেছিল নিচ তলায়। হ্যাঁ, গ্রেট। এই তো চলে আসছে। আরোহী বলতেছে শিক্ষা। তোমরা এত ফাস্ট কেমনে রে বাবা? এত ফাস্ট কেমনে? এত ফাস্ট কেমনে? মানে কোয়েশ্চেনটা আমি শেষ করতে পারলাম না, তোমরা এত ফাস্টলি আনসার করে ফেলছো। রিদওয়ান বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শিক্ষা। আরোহী বলছে শিক্ষা। আর কি কেউ বলবে? তৃষা বলতেছে জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আম, আপনি কেমন আছেন? আপনার ফ্যামিলি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি। তবে মজার বিষয় হচ্ছে যে আমার বাসায় এখন কেউ নাই, পুরো বাসায় আমি একলা।
কখন ভূত ধরে আমি বলতে পারি না, বুঝছো? এই জন্য আমি তোমাদের সাথে ক্লাস করাচ্ছি। তোমরা আমার সাথে আছো না? এই ভূত আমাকে যদি ধরে, ভূত যদি আমাকে ধরে, তোমরা আমাকে বাঁচাবা না? জিয়াদ বলতেছে শিক্ষা। সাবাস, সাবাস, সাবাস। তারপরে হচ্ছে কি, আয়াতুর রহমান বলতেছে শিক্ষা। আমি কি খাচ্ছি? এ রিদওয়ান বলতেছে আমি কি খাচ্ছি, দাঁড়াও আমি তোমার কমেন্টটাকে উঠাই। এই যে রিদওয়ান বলছে কি খাচ্ছি, আমি খাচ্ছি হচ্ছে আচার। খাবা? তাও কিসের আচার জানো? রসুনের আচার। রসুনের আচার খাইলে হচ্ছে মানে শরীর খুব ভালো থাকে। আচ্ছা, হোরনা কি হোরাইন তারান্নুম বলতেছে শিক্ষা। তোমরা ক্লাসটাকে শেয়ার করে দিও ভাইয়া, তোমরা কিন্তু অনেকেই আছো ক্লাসে, একটু শেয়ার করে দিও। ওকে, বাসায় আসবো ভাই। এ জুনাইদ, এই যে দেখো তোমাদের আরেক বড় ভাই আসছে। ভূত আপনার পিছনে এই 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 ভয় দেখাইলে মার দিব। আমি ভূত ভয় পাই, মার দিব তোমাকে। এই যে হচ্ছে কই তোমাদের জুনাইদ ভাই দেখো কমেন্ট করছে যে হচ্ছে বাসায় আসবো ভাই, বাসায় আসবেন। এই যে তোমাদের জুনাইদ ভাই হচ্ছে একসাথে আমরা দারুন নাজেতে পড়ছিলাম। যারা ক্লাসে আছো তোমরা দারুন নাজেত মাদ্রাসা চিনো না? দারুন নাজেত মাদ্রাসায় আমরা এক রুমে থাকতাম, বুঝছো? এই জুনাইদ, তোমাদের জুনাইদ ভাই এত অমায়িক একটা ভাইয়া, আমি ওকে এখনো মিস করি আমি, বুঝছো? যদিও আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি, তারপরেও তোমার জুনাইদ ভাইকে আমি অনেক মিস করি। আচার হতে হবে আচারের মতন। এই যে দেখো একটা সুন্দর কমেন্ট আসছে, আব্দুল্লাল হোসেন বলতেছে আচার হতে হবে আচারের মতন। আচ্ছা, আমি কি একটু মানে অঙ্গভঙ্গি করব যে আচার হতে হবে আচারের মতো, না মানে আচার হতে হবে আচারের মতো। আচারের টেস্টটা যদি আসল আচারের মতন হয়, তাহলে কিন্তু সেই আচারটা খেতে কতই না মজা লাগে। So, আমি জানি না এটা আমি করতে পারছি কিনা, বাট ওটা দেখে আসলে মানে অনেক মজা লাগছে। আচ্ছা, শিক্ষা। দুই মিষ্টি হুজুর, দুষ্ট মিষ্টি হুজুর বলতেছে শিক্ষা। আব্দুল্লাহ হোসাইন বলতে হাসতেছে। ওমর মাহমুদ আচারে হাসতেছে। ওকে, চলো আমরা হচ্ছে লাস্ট কোয়েশ্চেনটাতে চলে যাই, লাস্ট কোয়েশ্চেনটাতে চলে যাই। ইসলামী ইতিহাসের সাজেশন কবে দিয়ে ম্যাম? ভাই সবগুলো আসবে। এই তোমাদের ইসলামের ইতিহাসের সাজেশন তো মনে হয় দিছে, বুঝছো? আচ্ছা দেখি আমরা লাস্টেরটায়, দেখো লাস্টেরটায় না, 4 নাম্বারটা দেখো, মানুষ কোন চিন্তার নিগড়ে বন্দী? আমাকে বলো তো। এই যে তোমাদেরকে কিন্তু আমি ব্যাখ্যা করে আসছি একটু আগে, যে মানুষ কোন চিন্তায় আগে করে, কোন চিন্তার মধ্যে আবদ্ধ থাকার কারণে মানুষ এই শিক্ষার কথা চিন্তা করতে পারে না। বলো তো কোনটা? বলো তো, আমি তোমাকে দুইটা অপশন দিই। এই তো, আরে অপশনই আসতেছে না, অপশনই দিতে দিচ্ছে না। আম, আমাদের আরোহী বলে ফেলছে অর্থ চিন্তার নিগড়ে। সাবাস, পারফেক্ট। এত ফাস্ট কেমনে ভাই তোমরা? আমি কোয়েশ্চেনটা শেষ করতে পারতেছি না, এত ফাস্ট তোমরা আনসার করতেছো। অর্থ চিন্তার নিগড়, অর্থ চিন্তা মানে কি? টাকা পয়সা, টাকা, টাকা, ও টাকা তুমি উইরা উইরা আসো, ওই আর কি। যা হোক স্যার, এইভাবে আচারের লোভ দেখায় না, জিভে পানি চলে আসতেছে। আহা রে, বাসায় চলে আসো, দাওয়াত, তোমাদেরকে দাওয়াত, আসো, আমি তোমাদেরকে আচার খাওয়াবো, আসো। অর্থ চিন্তার নিগড়ে বলছে আরোহী। আর কি কেউ বলবে না? রিদওয়ান আবার হাসতেছে, হি হি হি। কিভাবে হাসতেছে? এভাবে হাসতেছে। Okay, চলো দেখি। এরপরে আর কেউ আনসার করো। হচ্ছে অর্থ চিন্তার নিগড়ে। উম বলছো, বলছো। আর আর কে? আরোহী কিন্তু আজকের ফার্স্ট গার্ল, বুঝছো? আরোহী হচ্ছে আজকের ফার্স্ট গার্ল, ওকে কেউ বিট করতে পারতেছে না। আরোহী সবার আগে আনসার দিয়ে দিচ্ছে। এবং হচ্ছে এরপরে এই যে দুষ্ট মিষ্টি হুজুর, তোমার নামটা কি বলিও তো ভাইয়া? অর্থ চিন্তার নিগড়ে, হ্যাঁ সাবাস। অর্থ চিন্তার নিগড়ে, তোমার নামটা বলিও, হ্যাঁ দুষ্ট মিষ্টি হুজুর, তোমার তোমার নামটা বলিও একটু আমাকে। ওকে, সো আমরা এই 4টা কোয়েশ্চেন আপাতত আমরা হচ্ছে পড়লাম। তোমরা এই যে 4টা কোয়েশ্চেন আমরা যে ভালোভাবে পড়লাম, আমাকে একবার বলো তো আলহামদুলিল্লাহ বলে টাইপ মানে কমেন্ট করা যায় কিনা? একটু সবাই একটু আলহামদুলিল্লাহ কমেন্ট করো। একটু সবাই আলহামদুলিল্লাহ কমেন্ট করো, এবং পারলে লাইভটা একটু শেয়ার করো। আব্দুল্লাহ আল হোসেন বলছে মাশাআল্লাহ। তোমার দেখছো আব্দুল্লাহ আল হোসেন, তোমাদের জুনিয়ররা কত মানে ব্রিলিয়েন্ট। এলপিএস এর স্টুডেন্ট মানে ব্রিলিয়েন্ট, কারণ এলপিএস তোমাদেরকে কিন্তু একটা ডিফারেন্ট ভাবে পড়াশোনা করাচ্ছে, তাই না? তোমাদেরকে আমি বই পড়াই, শিক্ষা জীবনকে মানুষের দুই তলা বাসার সাথে তুলনা করে, তুলনা করে, এভাবে না, ঠিক আছে? এভাবে না, আমরা তোমাকে ডিফারেন্ট ভাবে পড়াচ্ছি। দুষ্ট মিষ্টি হুজুর বলতেছে ওর নাম হচ্ছে ওমর ফারুক। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। তোমাকে এই দুষ্ট মিষ্টি হুজুর, তুমি আমাকে টেস্ট করবা যে নেক্সট ক্লাসে আমি তোমার নাম বলতে পারতেছি কিনা, ঠিক আছে? নেক্সট ক্লাস যদি হয়, আমি তোমার নামটা বলার চেষ্টা করব। রেদওয়ান বলছে আলহামদুলিল্লাহ। আরোহী বলছে আলহামদুলিল্লাহ। ওমর মাহমুদ বলছে আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে আব্দুল্লাহ হোসেন বলছে আলহামদুলিল্লাহ। আবার আরবিতেও লিখছে মাশাআল্লাহ, আরবি টাইপ করতে পারে, আমি পারি না অত ফ্লুয়েন্টলি। জাকির বলতেছে আলহামদুলিল্লাহ। হচ্ছে আয়াতুর রহমান বলতেছে আলহামদুলিল্লাহ।
তারপরে হচ্ছে হ্যাঁ, তানিশা ইসলাম তৃষা বলতেছে আলহামদুলিল্লাহ। এই তানিশা, তোমার কাজ হচ্ছে তোমার জুনিয়রদেরকে কান ধরে ধরে আমাদের ক্লাসে নিয়ে আসবা। দাখিল 26-এর একটা সুন্দর ক্লাস হচ্ছে, বুঝছো? পোলাপান যাতে ক্লাসে আসে, ঠিক আছে? ওকে ওকে, চলো দেখি, আমরা স্লাইডটা চেঞ্জ করি, একটু পরের স্লাইডে যাই। ওমর ফারুক বলতেছে আলহামদুলিল্লাহ। ওকে, গ্রেট স্টুডেন্ট। দেখো এখানে প্রত্যেকটা লাইন কিন্তু আমরা পড়বো না, আমরা কিন্তু প্রত্যেক লাইন পড়বো না, আমরা কিন্তু যেই যেই লাইনগুলো দরকার সেগুলো পড়বো। দেখো এর আগের স্লাইডে কিন্তু আমি যে তোমাদেরকে যেই যেই লাইনগুলো বলছি সেখান থেকে আমি কোয়েশ্চেন গুলো করছি না, মানে সেখান থেকেই তো কোয়েশ্চেন গুলো আসে, তাই না? তাহলে আমরা বুঝতেছি প্রত্যেক লাইন আমাদের পড়া দরকার নাই, সব লাইন আমাদের পড়া দরকার নাই। আমরা যেটা পড়বো দেখো তো, আমি যে যে লাইনগুলো বলবো সেগুলো দেখো। হচ্ছে, তাই অর্থচিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলেছে তা অভিনন্দনযোগ্য, কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকায় সে চেষ্টাও মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। যাই হোক, এটা আমাদের দরকার নেই। কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু? দেখো এই জিনিসটা একটু বুঝো। কারারুদ্ধ, কারারুদ্ধ মানে কি? মানে মানে জেলখানায় আবদ্ধ যেই আহার তৃপ্ত মানুষ। আহার তৃপ্ত মানুষ মানে কি? আহার মানে খাবার। মানে তুমি একটা জেলখানায়, তোমার আমি ধরো, প্রত্যেকে চিন্তা করো। হ্যাঁ, দাখিল ব্যাচ 26, ওমর ফারুক, মনে থাকবে তোমার, আমার তোমার কথা। তুমি এই যে এখানে যারা ক্লাসে আছো, হ্যাঁ, 15-20 জন তোমরা যারা ক্লাসে আছো, এই যে চিন্তা করো, তোমাদেরকে আমি যদি একটা কারাগারে বন্ধ করি, বন্ধ করার পরে তোমার আমি মানে অঢেল খানা দিলাম, তুমি কি থাকবা? তোমার প্রথম কথা কি, ভাই আমারে আপনি মানে বন্ধ করে রাখেন না, আপনি আমারে বাসার, আমার নিজের বাসায় রাখেন, আপনি আমার ডাল ভাত দিয়ে খাওয়ান, তাও আমি খুশি, কিন্তু তাও আপনি আমারে মানে কারাগারে রাখেন না, তাই না? এটা তো আমাদের চাওয়া। সো একটা জিনিস দেখো, কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু, মানে এটাই বুঝাতে যাচ্ছে যে তুমি বন্ধ করে যদি তারে খানা দিয়ে উল্টায় ফেলো, লাভ কি? লাভ নাই তো। প্রচুর অন্ন বস্ত্র পেলে আলো হওয়ার স্বাদবঞ্চিত মানুষ কারাগারকেই স্বর্গতুল্য মনে করে, ঠিক আছে? মানে হচ্ছে, মানে প্রচুর অন্ন বস্ত্র যদি পায়, খাবার মানে খাবার দাবার যদি সে পায়, তারপরে সে হাওয়া টাওয়া না, মানে তুমি বাইরের মানুষের সাথে তার হচ্ছে তুমি তুলনা দিতে পারবে না, তবুও সে যে খাবার পাচ্ছে সেটাকেই সে স্বর্গ মনে করে। বাট আসল স্বর্গ কি তা? আসল স্বর্গ তো তা না। ওই যে দেখো, তাই বলতেছে, তাই বলে কি মানে তাই বলে যে তা সত্য স্বর্গই হয়ে যায় তা কিন্তু না। মানে কারাগারের মধ্যে তোমার আমি অঢেল খানা দিলাম, তুমি তৃপ্তি করে খাইলা, সেটা কি তোমার জন্য স্বর্গ হয়ে গেল? না, বুঝছো? তো কারাগারকে কিন্তু স্বর্গ তুল্য মনে করলেও সেই কারাগার কিন্তু স্বর্গ না, ঠিক আছে? বাহিরের আলো হাওয়ার স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্ন বস্ত্র পেলেও কারাগারকে কারাগারই মনে করবে। মানে দেখো, এই যে আমরা তো এখন কারাগারের বাইরে, তো তোমারে যদি আমি এখন কারাগারের ভিতরে নিয়ে খাবার টাবার দেই, তুমি কি সেটা তো কারাগার মানে কারাগারে তো আর স্বর্গ মনে করবে না, তুমি তো কারাগারে কারাগারেই মনে করবে, তাই না? কারাগার মানে শাস্তি, শাস্তিরে তো আমি শাস্তি মনে করবো, সেটাই বলতেছে আর কি। সো এই যে দেখো, এবং কি করে সেখান থেকে মুক্তি পাওয়া যায় সেটাই হবে তোমার একমাত্র চিন্তা, তাই না? তো এটাই তো একই জিনিস তো। আকাশ বাতাস ডাকে যে পক্ষী আকুল, সে কি খাঁচায় বন্দী হয়ে সহজেই দানা পানি হওয়ার লোভে? মানে তুমি চিন্তা করো, যে হচ্ছে আকাশে বাতাসে যেই পাখি উড়ে, পক্ষী মানে পাখি উড়ে, সে কি মানে খাঁচায় বন্দী হয়ে থাকতে চাবে? না, থাকতে তো চাবে না। সো দেখো মূল কথা কি এখানে, দেখো আমি কিন্তু কোয়েশ্চেন করবো এখন, আবার 5টা কোয়েশ্চেন করবো। এখানে কোয়েশ্চেনটা কি দেখো, অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, তুমি খাবার দাবার তোমার দিয়ে রাখার চেয়েও মুক্তিটাই হচ্ছে তোমার কাছে বড়। এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচয়। আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি যে মানুষের মনুষ্যত্বের পরিচয় কোনটা, তুমি বলবো ভাইয়া আমার অন্ন বস্ত্র লাগবে না, আমার মুক্তি লাগবে। এই যে মুক্তিটা লাগবে, যে এই যে তোমার যে মুক্তি লাগবে, সেটাই হচ্ছে তোমার মনুষ্যত্বের পরিচয়। আমি যদি একটা পাখিকে খাঁচার মধ্যে বন্ধ করে রাখি, সে কিন্তু চাবে বাইরে যাইতে, তাই না? একটা মানুষকে যদি কারাগারে রাখি, সে চিন্তা করবে কি, মানুষ আমি আমি বাইর হইতে হবে। তো একটা মনুষ্যত্বের যে পরিচয়, তুমি যে মানুষ, সেটা তোমার পরিচয় কি? তুমি এখানে মুক্তি পাইতে চাবা, ঠিক আছে? ভাই আপনাদের এখানে কি কোর্স আছে? হ্যাঁ, কোর্স চলতেছে, দাখিল 26-এর কোর্স চলতেছে। আমাদের ক্লাস শুরু হবে 15 ডিসেম্বর থেকে। 350 টাকা দিয়ে ভর্তি হয়ে যাও, সব বিষয়ের ক্লাস করাবো আমরা এখানে, ঠিক আছে? এবং এলপিএস এর আগে যারা ক্লাস করেছে তারা কিন্তু এই বিষয়গুলো জানে যে আসলে এলপিএস এর ক্লাসগুলো কতটা এফেক্টিভ। আমরা পরের স্লাইডে যাব এবং তোমাদের জন্য কোয়েশ্চেন রেডি করবো। তোমরা কি প্রস্তুত? দেখো আমরা কিন্তু কিছু কোয়েশ্চেন নিয়ে আসছি, তোমরা ক্লাস এই যে দেখো আনসার দেওয়ার চেষ্টা করো সবাই, আবার টিং 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 টিং। আসো দেখি, আমরা আনসার করো আবার। মানুষকে কোন চিন্তার নিগড় থেকে মুক্তি দেওয়ার চেষ্টা চলছে বলো তো? মানুষ কোন কোন নিগড়ে আবদ্ধ? অর্থ, অর্থ চিন্তার নিগড়ে আবদ্ধ। এখন মানুষকে কোন চিন্তার নিগড় থেকে মুক্তি দেওয়ার জন্য চেষ্টা চলছে বলো তো? একই কোয়েশ্চেন, কিন্তু একই কোয়েশ্চেন। মানুষকে কোন চিন্তার নিগড় থেকে মুক্তি দেওয়ার চেষ্টা চলছে বলো তো? আরোহীর আনসারটা আমার মনে হয় সবার আগে আসবে। আর যদি অন্য কারোরটা আসে তাহলে বলবো যে আরোহী এবার ফেল করছে। দেখি 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 কার আনসার আগে আসে, দেখি কার আনসার আগে আসে। ফেসবুকে ক্লাস করাবো, হ্যাঁ ফেসবুকেও ক্লাস করাবো।
হচ্ছে এরপরে আমাদের ক্লাসগুলো হবে তোমাদের প্রাইভেট ব্যাচে, এইভাবে না, যেগুলো আমাদের মানে পেইড ব্যাচের যে ক্লাসটা, কোর্সের যে ক্লাসগুলো, সেগুলো আমরা প্রাইভেট ব্যাচে করাবো, এইভাবে মানে ফেসবুকে না, মানে ফেসবুকে না বলতে পেজে না। ওকে, আয়াতুর রহমান বলছে জি। ওকে, প্রস্তুত বলছে। তোমরা একটু আনসার করো, আমি একটু আসতেছি, দাঁড়াও। তোমরা একটু আনসার করো, আমি আসি। ওকে, হ্যাঁ, এই তো অর্থচিন্তার নিকট থেকে। ওকে, অনেকগুলো আনসার পাইছি আমরা। ওমর ফারুকের থেকে পাইছি, আয়াতুর রহমান থেকে পাইছি অর্থচিন্তার নিগড়। তারপরে হচ্ছে আর কে, জাকিরের, জাকিরের পাইছি, জাকিরের থেকে পাইছি আমরা অর্থ। এই তো সাবাস, সবাই অর্থচিন্তার নিকট থেকে মুক্তি, এই অ্যান্সার কিন্তু দিচ্ছে। এরপর আসলে তো 2 নাম্বারটা, আলো হাওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকেই কিসের মতন মনে করে? চিন্তা করো, আলো হাওয়ার স্বাদ বঞ্চিত মানুষ মানে যারা জীবনে আলো হাওয়া দেখে নাই, তাদেরকে কারাগারের ভিতরে নিয়ে যদি তুমি ইচ্ছাধারে খাবার দাও, তাহলে তারা কারাগারকে কি মনে করবে? স্বর্গ মনে করবে কিনা আমাকে বলো তো। আলো হাওয়ার, যারা আলো হাওয়া পায় নাই, কখনোই আলো হাওয়া পায় নাই, তাদেরকে তুমি যদি কারাগারে নিয়ে ইচ্ছা মতন খাবার দাও, তাহলে সেই তারা কি কারাগারকে কারাগার মনে করবে? না না না, চলে আসছে জায়গা মতন। কোন জায়গা মতন বলো তো? তারা এই কারাগারকে কি মনে করবে? কারাগারকে কি মনে করবে বলো তো? দেখি কার আনসারটা সবার আগে আসে। কারাগারকে কি মনে করবে? বলো বলো বলো, কি কি মনে করবে? আরোহী কিন্তু এবার পিছায় পড়ছে, আরোহী কিন্তু আনসার গুলো পরে দিচ্ছে। আলো হাওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকেই কিসের মতন মনে করবে বলো? স্বর্গ মনে করবে নাকি কারাগার মনে করবে? স্বর্গ। দেখছো, এই যে ওমর ফারুক আবার জিতে গেছে। আরোহী কিন্তু এবার এবার পিছায় পড়তেছে, আরোহী কিন্তু পিছায় পড়তেছে। স্বর্গ, স্বর্গের মতন মনে করবে, তাই না? স্বর্গ তুল্য। আলো হওয়ার স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকে স্বর্গের মতন মনে করবে। সাবাস। ওমর ফারুক এখানে একটা, কি বলবো, সবার আগে হচ্ছে আনসার দিয়ে ফেলছে, এই জন্য পাশ করছে। এই মিষ্টি আনছো নাকি? কেক। কেক আনছো, বাহ সেই। বাসায় হচ্ছে আব্বু আম্মু, আমার ছোট ভাই বড় ভাই সবাই আসছে, কেক নিয়ে আসছে, তোমরা খাবা? মিষ্টিও আছে, তোমরা খাবা? এই তোমরা কি মিষ্টি খাবা? দেখি আমি ইয়াটা তো দাও একটু, দাও ইয়াটা দাও। এই তোমাদের সবার জন্য হচ্ছে কেক আসবে, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাই। এই যে কেক, খাওয়া তোমরা? আমাদের এলপিএস এর ক্লাসে আসলে কেক ফ্রি পাওয়া যায়, দেখছো? কেকও খাওয়া যায়, সেই না ব্যাপারটা। তোমরা যদি কেক কেউ খাইতে চাও, শর্ত হচ্ছে একটাই, চলে আসো, হচ্ছে আমরা তোমাদেরকে খাওয়াবো আনলিমিটেড, যে যত খাইতে চাও আসো। দেখি, জাকির বলতেছে জি, চলে আসো চলে আসো, দৌড় দৌড় দৌড়। ওকে, এরপরে দেখি আর কে বলছে। হচ্ছে স্বর্গের কথা আর কেউ বলে নাই। ওকে, স্বর্গ। রেদওয়ান, রেদওয়ান বাও দিচ্ছে রেদওয়ান। চলো দেখি থার্ডটাতে যাই, থার্ডটাতে যাই, আমরা একটু থার্ডটাতে যাই। যে কোন প্রাণীকে খাঁচায় বন্দি করার উদাহরণ দেওয়া হয়েছে আমাকে বলো তো। আমি এর একটু শর্ট ভাবে বলো। আমরা একটু আগে পড়ে আসি না, কোন প্রাণীর কথা বলছিলাম মনে আছে? যে ওই প্রাণীটাকে খাঁচায় বন্ধ করে রাখা হয়, বাট সে বের হইতে চায়। কে কে কোন প্রাণী? পাখি। পাখিও মানুষ, ঠিক আছে, বাট এখানে পারফেক্ট আনসারটা হচ্ছে শুধু পাখি বললেই হবে। ঠিক আছে, ভাইয়া না দিলে কিন্তু নজর দিব। দিব না কেন, তোমার তো আমি বলছি শর্ত হচ্ছে কি তুমি চলে আসো। চলে আসলে তুমি খাবারটা পেয়ে যাবা, এই কেক পেয়ে যাবা, মিষ্টিও আছে, মিষ্টিও পাই যাবা। আসো। ওকে, এরপরে আসো 4 নাম্বারটা দেখো তো, 4 নাম্বারটা দেখো তো, অন্ন বস্ত্রের প্রাচুর্যের থেকে কোনটাকে বড় বলা হয়েছে? অন্ন বস্ত্রের প্রাচুর্য থেকে কোনটাকে বড় বলা হয়েছে? আমরা একটু গত স্লাইডে যাই, তো একটু আগের স্লাইডে যাই, আগের স্লাইডে গিয়ে দেখি কোনটাকে বড় বলা হয়েছে। অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়ে কোনটাকে বড় বলা হয়েছে? আগের স্লাইডে, আগের স্লাইডে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। অন্ন বস্ত্রের চেয়ে মুক্তি বড়। হ্যাঁ, পরেরটাতে যাই আমরা একটু। পক্ষী। হ্যাঁ, এই যে আরোহী কিন্তু পাখি না বলে ডিরেক্ট পক্ষী বলে দিছে, এই আনসারটা পারফেক্ট ছিল। পক্ষী, হ্যাঁ সাবাস।
এরপরে আয়াতুর রহমান বলছে মানুষ, আর মানুষ না, ওটা পাখি হবে। হ্যাঁ, পাখি হবে। মুক্তি, এই তো। হ্যাঁ, তাহলে অন্ন বস্ত্রের চেয়ে আমাদের বড় কোনটা? আমাদের আগে মুক্তি লাগবে। আমাদের যদি মুক্তিই না থাকে, তাহলে তোমার আমি কারাগারের মধ্যে বসায়, তোমার আমি, ধরো এই যে কেক আছে না, এই কেকটা তোমার আমি একটা কারাগারের মধ্যে বন্দি করে কেক খাইতে দিব। তোমার প্রথম প্রথম তো সেই মজা লাগবে, এরপরে একদিন যাওয়ার পরে, 24 ঘন্টা যাওয়ার পরে তুমি শেষ। হ্যাঁ, আমাকে এখান থেকে বের করেন, হ্যাঁ ভালো লাগতেছে না, এইভাবে তুমি কান্নাকাটি শুরু করে দিবা, তাই না? সো অন্ন বস্ত্র মানে, অন্ন মানে খাবার, আর বস্ত্র মানে হচ্ছে কি কাপড় চাপড়। সো অন্ন বস্ত্রের প্রাচুর্যের থেকেও আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মুক্তি। আমাদের আগে মুক্তি দরকার, তাই না? সো এই টেস্টে যারা 4-এ 4 পাইছো আমাকে একটু বলো তো, 4-এ 4 পাইছো? যারা 4-এ 3 পাইছো তারাও পাস। যারা 4-এ 4 পাইছো আমাকে একটু জানাও যে ভাই আমি 4-এ 4 পাইছি। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। নেটওয়ার্ক কি আমার সমস্যা হচ্ছে, বাকিদের সমস্যা হচ্ছে বলে মনে হয় না, হয়তো তোমার নেট কানেকশন দুর্বল হইতে পারে। সো এলপিএসসি স্টুডেন্টরা কত ব্রিলিয়েন্ট আমি দেখতে পাচ্ছি এখানে। পরের স্লাইডে যাই, পরের স্লাইডে যাই একটু। পরের স্লাইডে যে, হ্যাঁ দেখি আমরা এখানে, দেখো আমরা সবগুলো লাইন পড়বো না, একটু মানে অল্প অল্প পড়বো। আরোহী বলছে 3 পাইছি, এ কোথায় ভুল করেছো? যেটা ভুল করছো এটা হচ্ছে আমাদের কি করে ফেলতে হবে, শিখে ফেলতে হবে আরোহী, ঠিক আছে? ভুল হবেই। আমরা তো এখন বোর্ড পরীক্ষায় বসতেছি না, বোর্ড পরীক্ষায় বসতেছি অনেক দেরি আছে। সো যেই জায়গাটা আমরা ভুল করছি সেটা যেন আমরা শিখে যাই। চলো দেখি। চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। বুঝছো? আসল মুক্তি কোনটা? তোমার আমি পড়া গিলাইলাম, তুমি গিললা, পরীক্ষা যায় লিখলা, এটাই না। তোমার, তুমি কোনটা শিক্ষা, তুমি স্বাধীনভাবে চিন্তা করতে পারতেছো কিনা, তুমি হচ্ছে বুদ্ধির স্বাধীনতা নিতে পারতেছো কিনা, তুমি আত্মপ্রকাশ বা নিজের মধ্যে নিজের চিন্তা ভাবনা তুমি প্রকাশ করতে পারতেছো কিনা, সেটা হচ্ছে মুক্তি, তাই না? তো এই যে ওমর ফারুক কিন্তু 4-এ 4 পাইছে, সাবাস। আচ্ছা, ওকে দেখি আমরা। তারপরে মানুষের অন্ন বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে মুক্তির দিকে লক্ষ্য রেখে। আমাকে বলো, এই কোয়েশ্চেনটা আমার মনে হয় পরে আছে। দেখো, আমি যে অন্ন বস্ত্রের যে সমস্যাটা আছে সেটাকে আমি সমাধান কেন করব? আমাদের মুক্তির জন্য। কিসের মুক্তি? আমাদের এই যে, মানে আমি যখন অন্ন বস্ত্রের, মানে আমার যখন খাবারের কাপড়ের চিন্তা থাকবে না, তখনই তো আমি দেশের জন্য কাজ করতে পারবো, তাই না? তো আমি এই যে খাবারের, তারপরে হচ্ছে কাপড়ের, এগুলা সমস্যাটা আমি সমাধান করব কেন? কারণ যাতে মানুষগুলো মুক্তি পায় এবং দেশের জন্য কাজ করতে পারে। বুঝছো আমার কথা? সো অন্ন বস্ত্রের সমস্যা আমি কেন করব? মুক্তির জন্য, মুক্তির দিকে লক্ষ্য রেখে। ক্লিয়ার? সো এই লাইনটা দাগ দিয়ে রাখবা। যারা বই খুলছো, আমি বই খুলতে রাখতে বলছিলাম না? যারা বই খুলে রাখছো দাগ দিয়ে ফেলো এটা। এরপর আসো ক্ষুধ পিপাসায় কাতর, মানে ক্ষুধা এবং পিপাসায় কাতর মানুষটাকে তুমি যদি তৃপ্ত না রাখতে পারো, তাহলে সে আত্মার অমৃত উপলব্ধি করতে পারবে না। বুঝছো? এবং এই জায়গায় এই জন্যই তাকে ক্ষুধা এবং পিপাসার তৃপ্তি মেটাইতে হবে। বুঝছো? সে এই যে আত্মার যে অমৃত, আত্মার অমৃত মানে কি? আত্মার যে সুখ। আমি বলি না যে কয়দিন পর পর ডিপ্রেশনে আছি, এটা ওইটা, কেন? কারণ হচ্ছে আমাদের আত্মার ভিতরে সুখ নাই, শান্তি নাই। তো আমার আত্মার ভিতরে সুখ শান্তি কখন থাকবে? তুমি চিন্তা করো তো, তোমার আমি যদি এতগুলা খাবার দেই, এতগুলা পোশাক দেই, তুমি যখন খাবারের চিন্তা নাই, তোমার পোশাকের চিন্তা নাই, তখন তোমার আত্মার ভিতরে শান্তি আসবে না? আত্মার অমৃত, আত্মার যে অমৃত একটা, মানে আত্মার যে স্বাদ, সেটা তুমি পাবা না? পাবা তো। এটা হচ্ছে আমাদের মূল কথা, বুঝছো? একটা বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখে অন্য, আচ্ছা গেল, এটা লাগবে না আর। তাই মুক্তির জন্য দুইটা অবলম্বন করতে হবে। দেখো, মুক্তির জন্য আমাদেরকে দুইটা পথ অবলম্বন করতে হবে। বুঝছো? এই যে আমাদের, তোমাদের সাইম ভাই চলে আসছে। আয় হ্যাঁ, বাংলা এত সহজ কেমনে? হচ্ছে তোমাদের সাইম ভাই হচ্ছে তোমাদের গণিত, গণিত ইনস্ট্রাক্টর। তোমরা যারা গণিত নিয়ে সমস্যা আছো, তোমরা সাইম ভাইকে নক করতে পারো। হ্যাঁ, আমাদের গণিতের সবকিছু কিন্তু তোমাদের সাইম ভাই দেখে। যাই হোক, এই যে মুক্তির জন্য দুইটা অবলম্বন করতে হবে। মুক্তিরা কি? দেখো, দুইটা জিনিস এটা মাথায় রাখো, এটা হচ্ছে মূল কথা। এরপরে আমরা কোয়েশ্চেনে চলে যাবো আবার। একটা হচ্ছে, তোমাকে আমার অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি দিতে হবে, মানে তোমাকে তোমার, মানে খাবার দিতে হবে, পোশাক দিতে হবে, এটা একটা। এবং আরেকটা সমাধানের উপায় হচ্ছে তোমাকে শিক্ষা দীক্ষার দ্বারা মানুষত্বের স্বাদ পাওয়াইতে হবে। শিক্ষা দীক্ষা দিয়ে তুমি যে এটা ভালো এটা খারাপ, হ্যাঁ, ভালো কাজ করা, নামাজ পড়া, রোজা রাখা, ভালো কথা বলা, সত্য কথা বলা, এটা মানে ভালো কাজকে ভালো কাজ বলা, খারাপ কাজকে খারাপ কাজ বলা, এই যে একটা শিক্ষা, এই শিক্ষাটাকে তোমাকে দিতে হবে। সো মুক্তি পাওয়ার উপায় হচ্ছে দুইটা। বুঝতে পারছো? একটা হচ্ছে খাদ্য, অন্ন বস্ত্র, এগুলো থেকে তোমাকে মুক্তি দিতে হবে, মানে এগুলো চিন্তা থেকে মুক্তি দিতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে শিক্ষা দীক্ষার মাধ্যমে তোমাকে মানুষত্বের স্বাদ পাওয়াইতে হবে, ঠিক আছে? সো হ্যাঁ, তো এই আর কি মূল কথা, যে মানে যদি তুমি মানুষত্বের স্বাদ না পাও, সেক্ষেত্রে তুমি অন্ন বস্ত্রের দুশ্চিন্তায় তুমি মানুষত্বের সাধনা পাবা না আসলে। তুমি যদি, তোমার কাছে যদি খাবার টাবারই না থাকে, এক কথায় কিন্তু বারবার আসলে যাবে, খাবার পোশাকে যদি না থাকে, তাহলে তুমি মানুষত্বের সাধনা কিভাবে পাবা? সেটা ব্যর্থ হবে। সো আমরা পরের স্লাইডে যাই। আমাদের আবার কোয়েশ্চেন রেডি হচ্ছে, টিং 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 টিং।
টিং 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 কোয়েশ্চেন গুলো রেডি হয়েছে। দেখো তো 1 নাম্বার দেখো, কোন স্বাধীনতাগুলো না থাকলে মুক্তি নাই? কোন স্বাধীনতাগুলো না থাকলে মুক্তি নাই বলো তো? চিন্তার স্বাধীনতা, আত্মার স্বাধীনতা, আরেকটা জানো কি? আচ্ছা, এটা একটু কঠিন কোয়েশ্চেন, এটা কোয়েশ্চেন তোমাদের ওভাবে আসবে না, এটা তোমাকে মুখে মুখে বলে ফেললাম। এরপরে দেখো তো 2 নাম্বারটা আনসার করো। 2 নাম্বারটা, মানুষের কোন সমস্যার সমাধান করতে হবে, মানে মানুষের কোন সমস্যার সমাধান করতে হবে মুক্তির দিকে লক্ষ্য রেখে। আচ্ছা হ্যাঁ, দেখো মানুষের কোন সমস্যার সমাধান করতে হবে মুক্তির দিকে লক্ষ্য রেখে। মুক্তি, এই যে মুক্তির দিকে যে আমরা যাব, সেক্ষেত্রে আমরা কোন সমস্যার সমাধান করব? আমরা কি আমাদের শিক্ষার সমস্যার সমাধান করব, নাকি আমরা অন্ন বস্ত্রের সমস্যার সমাধান করব? আমাকে বলো তো। অন্ন বস্ত্র মানে কি? খাবার, পোশাক। আমরা মুক্তির দিকে লক্ষ্য রেখে কোন সমস্যার সমাধান করব? আমাকে বলো তো, আমাকে বলো। আমরা কোন সমস্যার সমাধান করব বলো? মুক্তির দিকে লক্ষ্য রেখে আমরা কোন সমস্যার সমাধান করব? আমাদের ক্লাসটা কিন্তু একদম প্রায় আমরা শেষ দিকে আসছি, হয়তো আর 15-20 মিনিট চলবে, বা 15 মিনিট হবে, 15 মিনিট হলে আর শেষ হয়ে যাবে। সো আমরা মানুষের সমস্যার সমাধান করব কোন দিকে লক্ষ্য রেখে, মানে মুক্তির দিকে লক্ষ্য রেখে তো বুঝলাম, বাট কোন সমস্যাটা সমাধান করব বলতো? আমি কিন্তু ক্লু দিছি, অন্ন বস্ত্র সমাধান নাকি শিক্ষার সমাধান, আমরা কিন্তু বলে আসছি। তোমাদের কাছে যদি বই থাকতো, আমরা কিন্তু হচ্ছে, আমি কিন্তু দাগাই রাখতে বলছিলাম, তাই না? মৌলিক চাহিদা না, মৌলিক চাহিদা না, মৌলিক চাহিদা না। হ্যাঁ ওকে, চলে, মৌলিক চাহিদার এটা হয়, বাট আমাদের কিন্তু বইয়ের মধ্যে স্পেসিফিক আনসারটা ছিল। কি আনসার ছিল বলো তো? কে বলতে পারবা বলো তো? শিক্ষা সমস্যা না, না না না, মুক্তির দিকে যাইলে না আমরা শিক্ষা পাবো, তাই না? মুক্তির দিকে আমরা যাব যখন, তখন আমরা শিক্ষা পাবো। মুক্তি কখন আসে? যখন আত্মার শান্তি আসে, আত্মার তৃপ্ততা আমরা পাই, তখন মুক্তি আসে। বাট না, একটু আগে আমরা বলে আসলাম কি রে, মুক্তির দিকে লক্ষ্য রেখে আমরা কিসের সমাধান করব? অন্ন বস্ত্রের সমাধান করব। কি মনে হয়? হৃদয়ের অনুভূতি বিষাক্ত মায়া। কিরে বাবা, এত কষ্ট কেন তোমার বুকে বলো? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। কেমন আছো? তোমার নামটা বলিও তো একটু। শিক্ষার সমস্যা না, এই তো আরোহী, এই তো এবার আরোহী আবার প্রথমে কোয়েশ্চেন করে মানে আনসার দিয়ে ফেলছে অন্ন বস্ত্রের। অন্ন বস্ত্রের বানানটা একটু ভুল হয়েছে। অন্ন ঠিক আছে, ব দন্তাশয়ে তয় রফালা। হ্যাঁ, অন্ন বস্ত্র, অন্ন মানে খাবার, বস্ত্র মানে হচ্ছে কি? পোশাক। আচ্ছা, শিক্ষার সমাধান না 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 না, শিক্ষার সমাধান না রে বাবা। শিক্ষার সমাধান কখন হবে? যখন তোমার খাবার পোশাকের সমস্যার সমাধান হয়েছে, তারপরে তুমি শিক্ষার সমাধান করবা, তারপরে মুক্তি আসবে। কিন্তু প্রথমেই সমস্যা, মানে প্রথমেই তুমি কোন সমস্যার সমাধান করবা? মুক্তি। অন্ন বস্ত্র, অন্ন বস্ত্র, অন্ন বস্ত্র, অন্ন বস্ত্র আনসার হবে, তাই না? বানানটা একটু ঠিক করে ফেলো তো। অন্ন বস্ত্র বানানটা ভুল করতেছো। অন্ন বানান ঠিক আছে, অ নয় ন, অন্ন, অন্ন মানে খাবার। আর অ নয় জফালা দিলে অন্য, সেটা আরেক, আরেক বুঝাবে, আরেক, ওটা না। অন্ন ঠিক আছে, আর বস্ত্র হচ্ছে ব দন্তাশয় তয়রফালা, ঠিক আছে? অন্ন বস্ত্র, ওকে, ক্লিয়ার। এরপরে আসো তো 3 নাম্বারটা চলে আসি। মুক্তির জন্য কয়টা উপায় অবলম্বন করতে হবে বলো তো? কয়টা উপায়? কয়টা উপায় মুক্তির জন্য? উপায় কয়টা? মুক্তির জন্য উপায় কয়টা? এটাকে দেখি কে আনসার করতে পারে ফার্স্ট। মুক্তির জন্য উপায় কয়টা? মুক্তির উপায় কয়টা? মুক্তির উপায় কয়টা? মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এই যে আমরা এই গানটা সবচেয়ে বেশি ইয়া হয়েছিল আমাদের চোখ ইয়ার সময়, জুলাই বিপ্লবের সময়, যে যখন হচ্ছে আমাদের মতন ছাত্ররা মারা যাচ্ছিল, হ্যাঁ, নিজে জান দিয়ে দিচ্ছিল, জীবন দিয়ে দিচ্ছিল, তখন হচ্ছে কি তারা এই দেশের মানে মানে মাজলুমদেরকে রক্ষা করার জন্য তারা হচ্ছে নিজেদের জীবন দিচ্ছিল। হ্যাঁ, সো ওই মানুষ আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য তারা কিন্তু তাদের নিজেদের জীবনগুলোকে বিলাই দিছে, ঠিক আছে? হ্যাঁ, 2টা, এই তো সাবাস, এই তো সাবাস, ওমর ফারুক বলে ফেলছে 2টা। তোমরা এই ক্লাসটা একটু শেয়ার করে দিও। আয়াতুর রহমানও আছে, আয়াতুর রহমান বলছে 2টা। ওকে ওকে ওকে, দুষ্টু মিষ্টি হুজুর, আচ্ছা মানে ওমর ফারুক বলছে আবার 2টা। ওকে, ক্লিয়ার। দেখো 4 নাম্বারটাতে আসি আমরা। শিক্ষা দীক্ষা মানুষের কোন স্বাদ পাওয়াইতে সাহায্য করে বলতো? শিক্ষা মানে এই যে আমাদের যে শিক্ষা, সেটা মানুষের কোন স্বাদ পাওয়ায়? ওই যে মনে আছে যে আহ মানে হচ্ছে কিসের স্বাদ পাওয়ায় বলতো? একটু আমরা যদি আগের স্লাইডে যাই দেখি, শিক্ষা দীক্ষা মানুষের কোন স্বাদ পাওয়ায়? মনুষ্যত্বের স্বাদ পাওয়ায়। সাবাস, একদম লাস্টের দিকে ছিল না? শিক্ষা দীক্ষা মানুষের মনুষ্যত্বের স্বাদ পাওয়ায়। হ্যাঁ, গ্রেট। এরপরে দেখি 5 নাম্বারটাতে আসি, যে শুধু অন্ন বস্ত্র বা শিক্ষার উপর নির্ভর করলে কোনটির উন্নয়ন অসম্ভব হয়ে পড়ে? কোনটার উন্নয়ন অসম্ভব হয়ে পড়ে বলতো? যদি আমি খাবারের উপর বা শিক্ষার উপর হচ্ছে নির্ভর করি, তাহলে কোনটার উন্নয়ন অসম্ভব হয়ে পড়বে? কোনটার উন্নয়ন হবে না? আমরা যদি একটু আগের স্লাইডে যাই তাহলে পাবো। আগের স্লাইডে একটু যাই, আগের স্লাইড, আগের স্লাইড।
দেখো, মানুষ্যত্বের স্বাদ পেলেও মানুষের দুশ্চিন্তায় মানুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব নয়। তার মানে মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হয়। পরের স্লাইডে চলে যায় আবার। মনুষ্যত্বের সাধনা, এই তো ওমর ফারুক কিন্তু বলে ফেলছে, মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হয়। পরের স্লাইডে চলে যায় আমরা আবার। কোয়েশ্চেনটাতে হচ্ছে, যদি তুমি শুধু যদি অন্ন বস্ত্র দাও বা শুধু যদি শিক্ষার উপর নির্ভর করো, মানে দুইটাই যদি না করো, আমরা বলছি না মুক্তির জন্য উপায় দুইটা, একটা হচ্ছে অন্ন বস্ত্রের সমস্যার সমাধান করতে হবে, আর একটা হচ্ছে শিক্ষা দিয়ে মনুষ্যত্ব বা মূল্যবোধের এটা মানুষের মধ্যে আনতে হবে। বাট তুমি যদি যে কোনো দুইটার একটার উপর তুমি নির্ভর করো, তাহলে কিন্তু হচ্ছে কি মনুষ্যত্ব বা হচ্ছে হ্যাঁ মনুষ্যত্বের এটা কিন্তু আসবে না, তাই না? তো এটা একটু রাখবা। এরপরে চলো পরের স্লাইডে যাই। দেখো হচ্ছে, আমরা এখানে কি বলতেছি, যে কোনো ভারী জিনিসকে উপর দিকে তুলতে হলে তাকে নিচ থেকে ঠেলতে হয়, আবার উপর থেকেও টানতে হয়। মনে করো তুমি কিছু একটা জিনিস, তোমরা দেখছো কিনা এটা, যে হচ্ছে যখন কোনো কিছু উপরে তোলে তখন নিচ থেকে একজন ঠেলা দেয় আর উপর থেকে একজন টান দেয়, তাই না? তো এটা যখন হয় তখন হচ্ছে কি হয়, যে উপর থেকে একজন ঠেলে, নিচ থেকে একজন ঠেলে, উপর থেকে একজন তোলে। সো এটা হইলে কি হয়, সহজে তোলা যায়, তাই না? দেখো, শুধু নিচ থেকে যদি তুলে তাইলে হচ্ছে তুমি আশানুরূপ ভাবে উঠাইতে পারবে না। যদি উপর থেকে কেউ যদি না ঠেলে, তাহলে তুমি যদি ঠেলা দিলা, তুমি এখান থেকে ঠেলা দিলে উপরে কি ভাই তুমি রাখবা কার কাছে, দিবা কার কাছে, তাই না? উঠবে না। আবার যদি দেখো, মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা দীক্ষা সে উপর থেকে টানে, বুঝছো? আমরা খাবার দাবারের সমস্যার সমাধান করে ফেললাম, এরপরে যদি তুমি শিক্ষা দাও তাহলে কিন্তু এটা তরতর করে উপরে চলে যাবে। কিন্তু তুমি যদি শিক্ষাটা না দাও, তাহলে কিন্তু সে যতই চেষ্টা করুক সে কিন্তু উপরতলায় মানে মানব সত্তায় কিন্তু যাইতে পারবে না, তাই না? তো এই শিক্ষাটা হচ্ছে উপরে উপরে তোলা, মানে উপর থেকে টানে। শিক্ষাটা কি করে, উপর থেকে তোমাকে টানবে, ঠিক আছে? তুমি তো জীব সত্তা থেকে উপরে সত্তায় যাবা, তো উপর থেকে তোমাকে টানবে কে, শিক্ষাটা টানবে, তাই না? কারণ শিক্ষা হচ্ছে তোমাকে উপরে নিয়ে যায়। আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিচ থেকে ঠেলবে, বুঝছো? এই যে তোমাকে নিচ থেকে ঠেলবে, সেটা কে ঠেলবে? সেটা কি ঠিক শিক্ষা? না, শিক্ষা না। সেটা হচ্ছে তোমার সমাজ, তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন, সবকিছু, ঠিক আছে? তুমি তো নিচে আছো, বর্তমানে তুমি নিচে আছো। তো নিচে থাকার কারণে তোমাকে যে নিচে থেকে ঠেলবে, সেটা কে ঠেলবে? তোমার সমাজ ঠেলবে। আর উপর থেকে যে টানবে সেটা কি, সেটা হচ্ছে তোমার শিক্ষা, ঠিক আছে? মনে থাকবে। ওকে। আবার দেখো, অনেকে মিলে খুব জোরে উপরের দিকে টানলে নিচের ঠেলা ছাড়াও কোনো জিনিস উপরে উঠানো যায়, কিন্তু শুধু নিচের ঠেলায় বেশি দূর দেওয়া যায় না। ওই যে ওটাই বললাম আর কি, যদি তুমি শুধু নিচ থেকেও ঠেলো তাহলে কিন্তু তুমি মানে উপরে উঠতে পারবে না। বাট শুধু যদি উপর থেকে কিছু একটা টানে, কেউ যদি ধরো উপর থেকে কিছু একটা টানলো, তাহলে কিন্তু তুমি উপরে চলে যেতে পারবে। বাট নিচ থেকে শুধু যদি ঠেলে, উপরে যদি রিসিভার কেউ না থাকে, তাহলে কিন্তু তুমি উপরে যেতে পারবে না। তো এই ব্যাপারটাই বললো আর কি। তেমনি আপ্রাণ চেষ্টার ফলে শিক্ষা দ্বারাই জীবনের উন্নয়ন সম্ভব, কিন্তু সমাজ ব্যবস্থার সুশৃঙ্খলা দ্বারা তা সম্ভব নয়। তো দেখো, আমি যদি কোয়েশ্চেন করি শুধুমাত্র কিসের মাধ্যমে হচ্ছে উন্নয়ন সম্ভব নয় বা মানব জীবনের উন্নয়ন সম্ভব নয়, তুমি বলবা শুধু সমাজ ব্যবস্থার মানে সুশৃঙ্খলতা থাকলে সম্ভব নয়, তোমাকে শিক্ষাও দিতে হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে দেখো, আমরা একটু দ্রুত পড়ে যাই কারণ অনেক সময় হয়ে যাচ্ছে। শিক্ষা দীক্ষার ফলে সত্যিকার মানুষের মনুষ্যত্বের স্বাদ পেলে অন্য বস্তুর সমাধান সহজেই হইতে পারে। তুমি যদি মনুষ্যত্বের স্বাদ পাও, তুমি যদি ভালোকে ভালো বলতে পারো, খারাপ খারাপ বলতে পারো, অনেক এরকম থাকে না, যে গরিব হওয়ার পরেও সে খুবই ভালো, সে মানুষের ডাকাতি করে না, চুরি করে না। তার মধ্যে কিন্তু তার মানে অলরেডি শিক্ষাটা চলে আসে, মনুষ্যত্বটা চলে আসে। সে অন্ন বস্ত্রের সমাধান করতে পারে নাই, তারপরে সে কিন্তু ভালো। এবং এই মানুষগুলোকে কিন্তু আল্লাহ কোনো না কোনো সময় অন্ন বস্ত্রের সমাধান করে দেয়। দুনিয়া না হইলেও আখিরাতেও কিন্তু আল্লাহ হইলেও তাকে অঢেল সম্পত্তি দিবে। একটা জান্নাতে যখন তাকে দিবে তখন চিন্তা করো তো, তার অঢেল সম্পত্তি, তাই না? তো এই আর কি। কারোর মধ্যে যদি মনুষ্যত্ব চলে আসে তাহলে অন্ন বস্ত্রের সমস্যার সমাধান সহজে হইতে পারে। কেননা অন্ন বস্ত্রের অবস্থার মূলে হচ্ছে লোভ। অন্ন বস্ত্র কেন, আমাদের খাবার দাবার এত কিছু লাগবে কেন? কারণ আমাদের হচ্ছে লোভ বেশি, আমরা মানুষ ভালো না। আমাদের যখন মানুষের মধ্যে মূল্যবোধ আসবে, তখন আমরা কিন্তু এই সমস্যাটা সমাধান করতে পারি, বুঝছো? ওকে। ওকে, দেখি আমরা এরপরে হচ্ছে আহ লোভে, কিন্তু শিক্ষা দীক্ষার মাধ্যমে মানুষ উপলব্ধি করতে পারে যে লোভে পাপ প্রাপে মৃত্যু কথাটা বুলি মাত্র না, এটা আসলে সত্য। এই যে লোভে পাপ প্রাপে মৃত্যু, এই কথাটা আমরা কখন বুঝি, যখন আমাদের মধ্যে শিক্ষা আসে। লোভের ফলে যে মানুষ আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে, শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায়, বুঝছো? মানে শিক্ষা মানুষের মানে লোভ করলে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, বুঝছো? মানে আত্মিক মৃত্যু ঘটে মানে কি, মানুষের মধ্যে
মানে তুমি যে একটা তোমার মধ্যে যে ব্রেইন দিছে আল্লাহ, যে তোমাকে একটা ভালো মানুষ বানাইছে, সেটা কিন্তু তুমি আর তখন বুঝো না। যখন তোমার লোভ চলে আসে তখন তুমি আর দিন দুনিয়ার কিছুই বুঝো না। তার মানে কি, তোমার আত্মার মৃত্যু ঘটে, এই ব্যাপারটা আর কি বলতেছে। এবং দেখো, ছোট জিনিসের মোহে পড়ে বড় জিনিস হারাতে সে দুঃখ করে না, বুঝছো? শিক্ষা তার বাইরের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। মানে কি, তোমার ধরো এই যে এখন শিখাচ্ছি, কিন্তু তুমি যদি আবার গিয়ে কালকে চুরি করো, তার মানে কি, তুমি প্রকৃত শিক্ষা পাও নাই, বুঝছো? তার মানে শিক্ষা হচ্ছে তোমার শুধুমাত্র বাইরের ব্যাপার, তোমার অন্তরে তখনও ঢোকা নেই। অন্তরে ঢোকা মানে কি? অন্তরে ঢোকা মানে কি? অন্তরে ঢোকা মানে হচ্ছে তুমি মূল্যবোধটা পাইছো, বুঝছো? তুমি মূল্যবোধ পাওয়া মানেই হচ্ছে এখানে শিক্ষা হয়েছে, বুঝছো? ওকে, দেখো পরের স্লাইডে আমরা যাই, কোয়েশ্চেনে যাই। ওমর ফারুক বলতেছে, আমি অনেক দাখিল কোচিং খুঁজছিলাম কিন্তু পাইনি। এই তো তোমার জন্যই হচ্ছে আমাদের এলপিএস এর দাখিল 26 র্যাপিড ব্যাচ। 350 টাকা দিয়ে তুমি সবগুলো সাবজেক্টের পড়া পড়তে পারবে। এবং দেখো, এই যে ইন্টারেস্টিং পড়াগুলো তুমি কিন্তু আমাদের সাথে পড়তে পারতেছো। আসো দেখি কোয়েশ্চেন গুলো আবার একটু করি আমরা। মানব জীবনের শিক্ষাকে কোন দিক থেকে কাজ করার কথা বলা হয়েছে? শিক্ষা শিক্ষা কি করে? উপর থেকে টানে নাকি নিচ থেকে ঠেলে, বলো তো? শিক্ষা কি করে? উপর থেকে টানে নাকি নিচ থেকে ঠেলে? এটার আনসার করো তো একটু জলদি, একটু আনসার করো। উপর থেকে টানে নাকি নিচ থেকে ঠেলে? শিক্ষা কোনটা করে? বলো, শিক্ষা কোনটা করে? উপর থেকে টানে। এই তো আরোহী চলে আসছে। আরোহী এবার কিন্তু সবার আগে আনসার দিয়ে ফেলছে, আমাদের ফার্স্ট গার্ল আরোহী তাবাসসুম। হ্যাঁ, উপর থেকে টানা, ওকে। সমস্যা নাই, বানান সমস্যা নাই, বানান সমস্যা না, উপর থেকে টানে ওটা বলতে পারছো, এটাই ওকে। এরপরে আর কি কেউ বলতে পারবে? হ্যাঁ, এই তো আয়াতুর রহমান বলে ফেলছে, উপর থেকে টানে। শাবাশ। চলো তো নেক্সট আনসারটা দেখো তো, নেক্সট আনসারটা দেখো, দুইটা আনসার করো, দুই আনসার করো। সমাজ ব্যবস্থাকে কোন ধরনের ভূমিকার সাথে তুলনা করা হয়েছে বলো তো? সমাজ ব্যবস্থা মানে সমাজ, আমাদের বাবা মা আত্মীয় স্বজন সবাই, এরা কি করে? এরা কি উপর থেকে টানে নাকি নিচ থেকে ঠেলে? আমাকে বলো তো এবার, এবার বলো কোনটা হবে এখানে? সমাজ ব্যবস্থা কোনটা হবে বলো? সমাজ ব্যবস্থা যে বলতেছি আমরা, সমাজ ব্যবস্থা কি করে? সমাজ ব্যবস্থা উপর থেকে টানে নাকি নিচ থেকে ঠেলে? হ্যাঁ, উপর থেকে তো বলছো, ঠিক আছে, এটা হচ্ছে আগেরটা। মানে শিক্ষা কি করে? শিক্ষা উপর থেকে টানে, ক্লিয়ার, ওকে, বুঝছি। কিন্তু সমাজ ব্যবস্থা কি করে? এই আমরা না পড়ে আসলাম একটু আগে। এই তো চলে আসছে আরোহী, কিন্তু এবার আগে সবার আগে আনসার করে ফেলছে, নিচের থেকে ঠেলে, ঠিক আছে। তো শিক্ষা হচ্ছে উপর থেকে টানে, এবং সমাজ ব্যবস্থা হচ্ছে নিচ থেকে হচ্ছে ইয়া করে। আচ্ছা, কিন্তু এখন পেলে কি ভর্তি হব কেমন, এটা চিন্তা করতেছি। বাড়ি থেকে ভর্তি করবে না ভাইয়া, সমস্যা, বুঝছেন? আচ্ছা, সেটা তোমার ব্যাপার। তুমি যদি ভর্তি হইতে চাও আসতে পারো, নতুবা হচ্ছে তুমি অন্য জায়গায় যে কোনো জায়গায় পড়তে পারো বা আদার্স। হচ্ছে নিচ থেকে ঠেলে, সাবাস আয়াতুর রহমান, সাবাস। ওকে, চলো আমরা 3 নম্বর কোয়েশ্চেনটা দেখি। উম, নিচের থেকে টানে না রে বাবা, নিচের থেকে ঠেলে, উপর থেকে টানে। উপর থেকে টানে হচ্ছে শিক্ষা, আর নিচ থেকে ঠেলে হচ্ছে সমাজ ব্যবস্থা। ওমর ফারুক, ওকে। চলো 3 নম্বরটা দেখি আমরা। অন্ন বস্ত্রের অব্যবস্থার মূল কারণ হিসেবে কোনটাকে বলা হয়েছে? অন্ন ব্যবস্থার যে অব্যবস্থা, সেটা কি, সেটার মূল কারণ কি? মানে আমরা অন্ন ব্যবস্থার মূল কারণটা কি? অন্ন বস্ত্রের যে চিন্তা, সেটার মূল কারণটা কি? মনে আছে? লোভ, তাই না? অন্ন বস্ত্রের অব্যবস্থার মূল কারণ কি? লোভ। আমরা লোভের কারণেই এই মানে বস্ত্রের চিন্তা করি। যার আজকে একটু আছে সে চিন্তা করে, না আমার আরো দরকার। ওর একটু আছে, ওই যে না না, আমার আরো দরকার। আমার মানে ধরো 5 তলা বিল্ডিং আছে, না না আমার 10 তলা, 15 তলা, 20 তলা বিল্ডিং দরকার, বুঝছো? তার মানে কি, অন্ন বস্ত্রের অব্যবস্থার মূল কারণ হচ্ছে কি? লোভ। ক্লিয়ার না? লোভের কারণেই তো মানুষ অন্ন ব্যবস্থার মানে অন্ন বস্ত্রের অব্যবস্থা করে। এই তো আরোহী সবার আগে আনসার দিয়ে ফেলছে। এই কিরে বাবা, তোমরা আজকে আরোহীকে বিট করতে পারবে না, একমাত্র ওমর ফারুকই একবার আগে আনসার করছিল, এরপরে আর কেউ পারে নাই। চলো দেখি, হচ্ছে কোন প্রক্রিয়ার ফলে মানুষ লোভে পাপ পাপে মৃত্যু এই সত্যটা উপলব্ধি করে? বলতো কেন, কখন মানুষ লোভে পাপ পাপে মৃত্যু উপলব্ধি করে? কখন বলতো? যখন মানুষ শিক্ষা পায়, তাই না? শিক্ষা গ্রহণ করলে এরকম হয় না, বলতো? হ্যাঁ, উমর ফারুকও বলে ফেলছে লোভ। ওকে, ক্লিয়ার। কখন মানুষ মনে করে যে লোভে পাপ পাপে মৃত্যু কথাটা সত্য? কখন? যখন সে শিক্ষা লাভ করে, নাকি? ভাইয়া গণিত আর ইংরেজি ক্লাস দিবা? অবশ্যই রে বাবা, কেন দিব না? তোমাদের জন্যই তো আমরা। আমরা কার জন্য? তোমাদের জন্য না?
তোমরা যদি চাও আমরা আমাদের জীবনও দিয়ে দিতে পারি, বুঝছো? ইনশাআল্লাহ। শুধু দোয়া করো যাতে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখে, বাঁচায় রাখে। তোমরা তোমরা হচ্ছে আগের ব্যাচগুলো দেখো, আমাদের হচ্ছে বড় ভাইদের ক্লাসগুলো একটু দেখো, মানে তোমাদের আগের ব্যাচের মধ্যে আমরা যে সেই ক্লাসগুলো নিয়েছি সেগুলো দেখো। হ্যাঁ, শিক্ষা দীক্ষার ফলে সাবাস। আরোহী আবার বলে ফেলছে, কিরে ভাই, আরোহী তো আজকে ফায়ার, আরোহী অন ফায়ার। শিক্ষা, সাবাস, ওমর ফারুকও বলে ফেলছে শিক্ষা। যদি শিক্ষার জায়গায় মানে শিক্ষার সাথে দীক্ষা না লেখো কোনো সমস্যা নাই, আনসার হবে, বুঝছো? আনসার হবে। আসো, একদম লাস্টেরটা আনসার করো তো। শিক্ষার আসল কাজ কি? জ্ঞান পরিবেশন নাকি হচ্ছে মূল্যবোধ সৃষ্টি করা? মানে শিক্ষার আসলটা কাজটা কি? শিক্ষা কি তোমার এসে জ্ঞান দিয়ে দিবে, নাও বাবা তুমি নিয়ে নাও, এরকম বলবে? নাকি শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে তোমার মধ্যে মূল্যবোধ সৃষ্টি করা? কোনটা বলো তো? শিক্ষার মূল উদ্দেশ্য কি? শিক্ষার আসল কাজ কি? ওই দেখো তোমাদের সাইম ভাই, তোমাদের সাইম ভাই এখানে বলতেছে যে শিক্ষার আসল কাজ হচ্ছে পরীক্ষায় এ প্লাস পাওয়া। আরে, যদি শিক্ষার মূল উদ্দেশ্য শুধু পরীক্ষায় এ প্লাস পাওয়া হয়, তাহলে কি মনুষ্যত্ব আসবে, মূল্যবোধ আসবে? আসবে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আরোহী বলছে মূল্যবোধ সৃষ্টি করা। ওকে, গ্রেট। হুম, আমরা পরের স্লাইডে যাই। ওকে, গ্রেট। এই এখানে শেষ, এবং এটা মনে হয় আমাদের লাস্ট স্লাইড। হ্যাঁ, এটা আমাদের লাস্ট স্লাইড, চলো দেখি। হ্যাঁ, ওমর ফারুকও বলছে মূল্যবোধ। চলো আমরা দেখি লাস্ট স্লাইডটা দেখি, এরপরে আমাদের ক্লাসটা এরপরে আমরা একটা ছোট্ট সৃজনশীল দেখবো, কিভাবে অ্যান্সার করবা বলে দিব, শেষ। চলো দেখি। শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়, তথাপি অন্য বস্ত্রের সুব্যবস্থাও প্রয়োজনীয়। মানে তুমি শিক্ষার মাধ্যমে মূল্যবোধ পাবা, মনুষ্যত্ব পাবা, ইটস ওকে, বাট তারপরেও তোমার কাছে কি লাগবে? তোমার অন্ন বস্ত্রের একটা মানে সুব্যবস্থা লাগবে। তোমার খাবার দাবার যদি একটা ন্যূনতম, তোমার যদি মানে ন্যূনতম যদি তোমার কাছে কিছু না থাকে, তোমার খাবার না থাকে, তুমি 3 বেলা যদি না খাইতে পারো, তখন কিন্তু এটা আবার হবে না। তোমার কাছে আল্লাহ দিছে 3 বেলা তুমি খাইতে পারো, তখন কিন্তু তোমার মধ্যে মূল্যবোধ সৃষ্টি হইতে পারে। বাট তোমার 3 বেলায় তুমি খাইতে পারো না, তখন কিন্তু মানুষ চুরি চামারি শুরু করে, তাই না? এটা বলতে চাইছে আর কি। বলো, তা না হলে জীবনের উন্নয়নে অনেক বিলম্ব ঘটবে। কেন? যদি তোমার কাছে অন্ন বস্ত্রের সুব্যবস্থা না থাকে, তাহলে কিন্তু তোমার জীবনের উন্নয়ন অনেক বেশি বিলম্ব ঘটবে। কারণ তুমি তো তখন খাবারের পেছনে ছুটবা, কাপড়ের পেছনে ছুটবা, তখন তো তোমার জীবন বিলম্ব হবে না, দ্রুত হবে না, তাই না? আচ্ছা, ওকে। মনুষ্যত্বের তাগিদে মানুষ উন্নত করে তোলার চেষ্টা ভালো, মানে মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো, কিন্তু প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরি হয় বলে অন্ন বস্ত্রের সমস্যার সমাধান একান্ত প্রয়োজন। মানে বুঝাইতে যাচ্ছে যে প্রাণিত্ব মানে কি? তুমি বেঁচে আসো মানে তোমার খাবার দরকার, পোশাক দরকার, ঠিক আছে? হচ্ছে হ্যাঁ ভাইয়া, খাবার আগে পরে পড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, দেখো এখানে যদি বলা হয়েছে যে তুমি যদি হচ্ছে প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পাও, মানে কি? তোমার যদি তোমার কাছে যদি খাবার এবং হচ্ছে পোশাক না থাকে, তখন কিন্তু তোমার হচ্ছে মানে তুমি অন্য কিছু করতে পারবে না। সো এই জন্য তোমার অবশ্যই প্রাণিত্বের বন্ধন থেকে বেরোইতে হবে। এবং প্রাণিত্বের বন্ধন থেকে আমরা কখন বেরোইতে পারি? একটা প্রাণী চিন্তা করো যে আমরা খাইতে হবে, গরু চিন্তা করো, গরু ও বের হয়েই ঘাস খায়। ওর দুনিয়ার প্রথম কাজ হচ্ছে ঘাস খাওয়া, এবং দিনের শেষ কাজটাও ঘাস খাওয়া। সো প্রাণিত্বের বন্ধন থেকে বের হওয়া মানে কি? তুমি তোমার চিন্তা শুধু খাওয়া দাওয়া না, তোমার চিন্তা মনুষ্যত্বের ইয়ে চিন্তা করা, কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ, এগুলো বুঝতে পারলেই তোমার হচ্ছে এই সমস্যার সমাধানটা প্রয়োজন, অন্য বস্তুর সমস্যার সমাধানটা প্রয়োজন। আচ্ছা, পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না, তেমনি অন্য বস্তুর চিন্তার হামেশা বিব্রত হতে হলে মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন হয়ে যায়। তুমি যদি হাঁটতে থাকো, তুমি তোমার ধরা একটা পায়ে ব্যথা পাইছো, এখন তুমি যদি বারবার সেই পায়ের কাটার দিকে তাকায় থাকো, তো তুমি কি হাঁটার আনন্দ পাবা? পাবা না। তো তুমি যদি নিজের জীবনকে উপভোগ করতে চাও, সেক্ষেত্রে মানে মুক্তির আনন্দ তুমি যদি উপভোগ করতে চাও, সেক্ষেত্রে তোমার কিন্তু অন্য বস্তুর যে চিন্তা সেটা কিন্তু বাদ দিতে হবে, বুঝছো? তোমার কাছে যদি খাবার দাবারের চিন্তা থাকে, তুমি কিন্তু নিজের জীবনের আনন্দটা খুঁজে পাবা না, তাই না? তো দুই দিক থেকেই কাজ করা দরকার, ঠিক আছে? কাজ চলা দরকার, মানে নিচ থেকেও ঠেলা দরকার, জীব সত্তার যেই খাবার দাবারের এবং অন্য বস্ত্রের যেই ঠেলা, এটা দেওয়া দরকার, এবং উপর থেকে শিক্ষারও টানা দরকার, ঠিক আছে? দুইটাই করা দরকার। এরপর দেখো,
একদিকে অন্ন বস্ত্রের চিন্তার বেরি উন্মোচন, অপরদিকে মনুষ্যত্বের আহ্বান, উভয়ই প্রয়োজনীয়, নইলে বেরিমুক্ত হয়েও মানুষ উপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না, অথবা মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও উপরে যাওয়ার স্বাধীনতা অভাব বোধ করবে। পিঞ্জরাবদ্ধ পাখির মতো উড়বার আকাঙ্ক্ষায় পাখা ঝাপটাবে, কিন্তু উঠতে পারবে না। বুঝছো, এই আর কি। মানে তোমার কাছে যদি অনেক খাবার দাবার আছে কিন্তু শিক্ষা নাই, তার মানে কি, তাহলে তুমি কিন্তু মানুষ সত্য বলতে যাইতে পারবে না বা মানব সত্তায় যেতে পারবে না। আবার তোমার কাছে অনেক শিক্ষা, তোমার শুধু আমি শিক্ষা শিক্ষা দিলাম, শিক্ষা নাও শিক্ষা নাও শিক্ষা নাও, কিন্তু তোমার কাছে তোমার পেট চালানোর মতন তোমার ইয়ে নাই, তাহলে তুমি কি বলবা, ধুর মিয়া রাখেন পড়ালেখা, আমি আগে খাওয়ান বাঁচাই নি, তাই না? এই তো এটাই বলছে আর কি। চলো দেখি আমরা কিছু কোয়েশ্চেন দেখি, লাস্ট আমরা কিছু কোয়েশ্চেন দেখি পরের স্লাইডে। পরের স্লাইডে কিছু কোয়েশ্চেন দেখি। টিং 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 কেটে যাচ্ছে না কেন? পরের স্লাইডে যাই আমরা একটু। ওকে, তাহলে মূল্যবোধ লাভ করার উপায় কি? মূল্যবোধ লাভ করার উপায় হচ্ছে শিক্ষা। জীবনের উন্নয়নে কোনটি সুব্যবস্থা প্রয়োজন? অন্নবেষ্টন নাকি মনোরঞ্জন, বলতো? জীবনের উন্নয়নে, তোমার জীবনের উন্নয়নে কোনটার সুব্যবস্থা থাকতে হবে? শিক্ষা তো থাকতেই হবে, তার পাশাপাশি কোনটার সুব্যবস্থা থাকতে হবে? শুধু শিক্ষা হইলে কি হবে না, আরেকটা জিনিস লাগবে, সেটা কি? ওই যে বলছিল না, মুক্তির উপায় দুইটা, একটা অন্ন বস্ত্র, একটা শিক্ষা। অন্ন বস্ত্রটা থাকতে হবে নাকি মনোরঞ্জন, বলো তো? কোনটা হবে বলো? জীবনের উন্নয়নে কোনটা সুব্যবস্থা প্রয়োজন বলো তো দেখি। আমাদের কিন্তু ক্লাস একদম শেষ দিকে, আমরা এরপরে শুধু একটা সৃজনশীল দেখবো, 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিট চলতেছে, তো এখন 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। শিক্ষা, এই কেন শিক্ষা? আমি তো বললাম কি, জীবনের শিক্ষা তো থাকতেই হবে, তারপরে হচ্ছে তোমাদের কোনটা সুব্যবস্থা থাকতে হবে। বই না একটু আগে আমরা পড়ে আসলাম, অন্ন বস্ত্র, হ্যাঁ অন্ন বস্ত্র, আরোহী তাবাসসুম কিন্তু বলে ফেলছে, অন্ন বস্ত্র। জীবনের উন্নয়নে অন্ন বস্ত্রের সুবিধা থাকা দরকার, সুব্যবস্থা থাকা দরকার। অন্ন বস্ত্র, এই তো উমর ফারুক এবার পারফেক্ট আনসার দিচ্ছে, ঠিক আছে। শিক্ষা তো থাকবেই, কিন্তু কোনটা সুব্যবস্থা থাকতে হবে? অন্ন বস্ত্র, ঠিক আছে। ওকে, এরপরে আচ্ছা 3 নম্বরটা বাদ দাও, 4 নম্বরটাতে আসি। মানুষের উপরে উঠার আহ্বানকে কোন নামে উল্লেখ করা হয়েছে বলতো? মানুষের যে, মানুষকে যে উপরে তোমাকে ডাকতেছি, আমি যে উপরে ডাকতেছি, সেটাকে কি বলবো আমরা? আমরা যে উপরে ডাকতেছি, উপরে ডাকা, উপরে কিসের মাধ্যমে ডাকে? শিক্ষার মাধ্যমে ডাকে। তাহলে শিক্ষার মাধ্যমে ডাকলে আমরা কি পাই দেখো তো? মনুষ্যত্ব নাকি প্রাণিত্ব? প্রাণিত্ব তো নিচের তলায়। আমি জন্মাইছি মানেই আমি জীব, আমি প্রাণী, তাই না? তো নিচ তলায় থাকলে সেটা হচ্ছে প্রাণিত্ব বা জীব সত্তা। কিন্তু তোমাকে যখন আমি উপরের দিকে ডাকবো, তখন কি প্রাণিত্ব থাকবে? না, তখন তো সেটা কি হয়ে যাবে? কি হবে বলতো? মনুষ্যত্ব হয়ে যাবে না? মনুষ্যত্ব হয়ে যাবে না বলতো? কি হবে বলতো? বলতে পারতেছো? মনুষ্যত্ব, হ্যাঁ মনুষ্যত্ব। এরপরে আসো তো 5 নাম্বারটাতে। হ্যাঁ, এইটা আরোহীটা আমি পাইছি, সমস্যা নাই। হ্যাঁ, ওমর ফারুকেরটা আমরা পাইছি আনসার, মনুষ্যত্ব, ঠিক আছে, ক্লিয়ার। এরপরে আসো তো লাস্টেরটাতে, পিঞ্জরাবদ্ধ পাখি। পিঞ্জরাবদ্ধ মানে কি? ওই যে পিঞ্জরের ভিতরে রাখে না, ওই যে পাখির, যে পাখিকে যে ঘরে রাখে, যেটাকে বলে হচ্ছে পিঞ্জরাবদ্ধ। হুম, পিঞ্জরাবদ্ধ পাখির মতো মানুষ কোন জিনিসের অভাবে উঠতে পারে না বলতো? স্বাধীনতা নাকি আহার? আহার মানে খাবার। আমাকে বলো, মানুষ কি খাবারের অভাবে উঠতে পারে না, নাকি স্বাধীনতার বা মুক্তির অভাবে উঠতে পারে না? আমাকে বলো তো। মানুষ উঠতে পারে না কেন? মানুষ, মানুষ যে স্বাধীন, হ্যাঁ, মানুষ যে কারাগারের বদ্ধ না, মানুষ কেন উঠতে পারে না বলো? স্বাধীনতার জন্য নাকি আহারের অভাবে? কোনটার অভাবে? এই তো আরোহী বলে ফেলছে, স্বাধীনতার অভাবে মানুষ উঠতে পারে না। ক্লিয়ার না? চলো দেখি। হুম, আতাউর রহমান আসছে, বলতেছে যে স্বাধীনতা। সাবাস। ওমর ফারুক বলতেছে স্বাধীনতা। ওকে, চলো আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডে, এটা আমাদের লাস্ট স্লাইড, এরপর আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। তোমাদের এই দেখো, যেখানে শিক্ষা ও মনুষ্যত্ব থেকে কি ধরনের সৃজনশীল আসে, দেখো একটা সৃজনশীল পড়লে তোমার সব শেষ। দেখো তো একটু, আমরা কি দেখি একটা ঘটনা। সুমন ও কবির বাল্যবন্ধু, দুজনেই উচ্চশিক্ষায় শিক্ষিত।
পেশাগত জীবনে সুমন হচ্ছে বড় ব্যবসায়ী, গাড়ি বাড়ি টাকা কড়ি কোনো কিছুই তার অভাব নেই, কার? সুমনের। সবাই তাকে এক নামে চেনে। আর কবির শিক্ষকতাকে বেছে নিছে পেশা হিসেবে। গত সিডরে তাদের গ্রাম লন্ডভন্ড হয়েছে। সিডর মানে কি? ঘূর্ণিঝড়। সো এখানে আমরা দুটা জিনিস দেখি। সুমন হচ্ছে বড় ব্যবসায়ী, ওর কিচ্ছু অভাব নেই, সবাই তারে চিনে। আর কবির হচ্ছে শিক্ষকতাকে পেশা হিসেবে নিছিল এবং তার হচ্ছে গত সিডরে গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। গেল। এই সময় কবির তার ছাত্রদেরকে নিয়ে ত্রাণ সামগ্রী সংগ্রহ করে অসহায় মানুষদের কাছে পৌঁছে দেয়। বুঝছো? দেখো, তাহলে কবির সাহেব কিন্তু খুব ভালো একটা কাজ করছে। সে কি করছে? তার যেই ছাত্র ছাত্রীরা আছে তাদেরকে নিয়ে অসহায় মানুষদেরকে সহযোগিতা করছে। ওকে, তাহলে আমরা বলতে পারি না যে তার মধ্যে মনুষ্যত্ব আছে? অবশ্যই আছে, কারণ তার মধ্যে যেটা ভালো খারাপ, কোন কাজটা ভালো কাজ কোনটা খারাপ কাজ এটা বুঝতে পারছে বলেই তো তার মধ্যে মনুষ্যত্বটা আছে। ওকে, গেল। তাদের আশ্রয়ের ব্যবস্থা করছে। অথচ হ্যাঁ, আইজেক নিউটন। এই বাবা, তোমার নাম কি রে বাবা? তুমি কি কবর থেকে উঠে আসলে নাকি? বিজ্ঞানী আইজেক নিউটন। ওকে, অথচ সুমন ছুটে এসে সাহায্যের বদলে অসহায় মানুষের কাছ থেকে নামমাত্র মূল্যে বিঘার পর বিঘা জমি কিনে নেয়। দেখছো? চিন্তা করছো কি পরিমাণ, মানে কি আজাদ, কি পরিমাণ বিটলা। তো কি করছে যে একজন হচ্ছে সাহায্য করছে অসহায় মানুষদেরকে, আর আরেকজন, কারণ ওই সময় তো মানুষের টাকা পয়সা লাগবে এখন, মানে ঘূর্ণিঝড় হয়েছে না, সমস্যা তো হয়েছে একটা। তো এখন কি করতে হবে? মানুষের কাছে গিয়ে, ওর তো টাকা লাগবে। এখন তুমি যদি বলো যে আমি তোমারে মানে 5,000 টাকা দিব, তুমি আমার জমি দিয়ে দাও, তখন ওই মানুষ তো কি করবো? না পারে তো জমি দিয়েই দিব, কারণ এখন টাকা লাগবে, তাই না? আইজেক নিউটন বলছে আসসালামু আলাইকুম, কবর থেকে সালাম দিলেন, ওয়ালাইকুম আসসালাম, বিজ্ঞানী। ওকে, সো এই তো দেখলাম আমরা দুইটা জিনিস দেখলাম, একজনের মধ্যে মূল্যবোধ আছে আর একজনের মধ্যে মূল্যবোধ নাই। তার মানে একজন, দেখো একটা জিনিস দেখো, একজনের মধ্যে আমরা মনুষ্যত্ব বা উপরের তলার যে ব্যাপারটা, মানে মানব সত্তা দেখতে পাইছি, আরেকজনের মধ্যে কিন্তু মানব সত্তা দেখতে পাইনি, কারণ তার মধ্যে মূল্যবোধ নাই। মূল্যবোধ থাকলে সে মানব সত্তায় যায়, আর নতুবা সে কোন সত্তায় থাকে? জীব সত্তায় থাকে। বুঝছো? তাহলে সুমন হচ্ছে বড় ব্যবসায়ী, বাট ও হচ্ছে জীব সত্তায় আছে। তাহলে দেখো, আমরা দেখি কোয়েশ্চেন গুলো দেখি। মানব জীবনে মুক্তির জন্য মোতাহার হোসেন চৌধুরী কয়টা উপায়ের কথা বলছে? বলতো কয়টা উপায়? আমরা একটু আগে দেখে আসছি না, শিক্ষা আর হচ্ছে অন্ন বস্ত্র। বলো তো, আনসার করে ফেলো, কয়টা উপায় বলো। মোতাহার হোসেন চৌধুরী কয়টা উপায়ের কথা বলছে বলো। কয়টি উপায়ের কথা বলেছেন মোতাহের হোসেন? ও ও মোতাহের হোসেন। বলো কয়টা উপায়ের কথা বলেছে। ক নাম্বারটা আনসার করো। মানব জীবন, এই তো আরোহী সবার আগে, একদম আরোহী, একদম অন ফায়ার। আরোহী অন ফায়ার। দুইটা। ওকে, ক্লিয়ার। গেল। কোন দুইটা মনে আছে তো? অন্ন বস্ত্রের সমাধান এবং শিক্ষার মাধ্যমে মূল্যবোধ সৃষ্টি। সাবাস, এই তো এই তো এই তো চলে আসছে। এরপরে দেখো তো, আত্মার অমৃত উপলব্ধি করা যায় না কেন? মনে আছে? আত্মার অমৃত, এই যে আমরা আত্মার স্বাদটা কেন পাই না, আমরা আত্মার মধ্যে শান্তি কেন পাই না? কারণ হচ্ছে আমাদের মধ্যে কি নাই? আমাদের অন্ন বস্ত্র নাই। বলো, এখানে প্রথমে লিখবা কি, মানে খ তো দুইটা পয়েন্টে লিখতে হয়। প্রথমে লিখবা যে অন্ন বস্ত্রের সমস্যার সমাধান না হওয়ায় আত্মার অমৃত উপলব্ধি করা যায় না, তাই না? এভাবে লিখবা। এরপরে লিখবা যে হচ্ছে যদি কোনো মানুষের অন্ন বস্ত্রের মানে সুবিধা না থাকে, সেক্ষেত্রে মানুষের প্রথম চিন্তা হয় মানে খাবার এবং হচ্ছে কি, মানে বস্ত্র বা কাপড় জোগানো। সেক্ষেত্রে মানুষ তার জীবনের যে মুক্তি সেটাকে উপলব্ধি করতে পারে না, সে যে আত্মার স্বাদ সেটাকে উপলব্ধি করতে পারে না। তো এইভাবে আর কি বলবে, বলে একটু আনসার করে ফেলবা। শেষ, খ কিন্তু শেষ। এরপরে গতাতে দেখি আমরা। হ্যাঁ, আমরা ইসলামের ইতিহাস ক্লাস দিব, ইসলামের ইতিহাস ক্লাস দিব। তোমাদের আগ্রহ আজকে দেখলাম যে সবাই মোটামুটি আছো, সো ইসলামের ইতিহাস ক্লাসটাও আমরা দিব। আজকে ক্লাসে তো এক প্রকার হুট করে আসে, বাট তোমরা যে আসো না, তোমাদের প্রতি আসলে মানে থ্যাংক ইউ। তোমাদেরকে আমার মন চাচ্ছে যে কি করতে মন চাচ্ছে জানো? তোমাদেরকে নিয়ে মানে একটা গিফট দিতে মন চাচ্ছে এবং তোমাদেরকে নিয়ে ঘুরতে যেতে মন চাচ্ছে আমার। বুঝছো? তোমরা যে এত ভালো এবং তোমরা যে এত ব্রিলিয়েন্ট, আতাউর আতাউর কিন্তু বলতেছে দুইটা। হ্যাঁ, তো এই যে তোমরা যে এত ব্রিলিয়েন্ট, তোমাদেরকে আমি আসলেই মানে মনে থাকবে, এবং প্রতি ব্যাচের প্রতি ব্যাচ থেকে আমার কিছু পোলাপানের কথা খুব ভালোভাবে মনে থাকে। গতবার তোমাদের দাখিল মানে 25 সালে যারা ছিল, করে রাজ নামে একটা ছেলে ছিল। হ্যাঁ, তারপরে হচ্ছে আহ আরো কিছু ছেলে মেয়ে ছিল, ওই যে সেতু নামে একটা মেয়ে ছিল। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এরকম আর কয়েকজন মেয়ে ছিল। তারপরে হচ্ছে মানে এই ওদের কথাগুলো আসলে ভুলে যাওয়া যায় না। তো তোমরা চেষ্টা করো আমাদের সাথে যাতে কানেক্টেড থাকা যায়। দেখো, উদ্দীপকের সুমনের মাঝে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের যে দিকটি প্রকাশিত হয়েছে। দেখো তো, সুমনের মধ্যে কোন দিক প্রকাশিত হয়েছে বলো তো, কোন দিক? ইয়ে কি বলে, মানব সত্তা নাকি জীব সত্তা? বলো তো, আমাকে আনসার করো। গতে বলো, মানব সত্তা নাকি জীব সত্তা নাকি মানব সত্তা? আমাকে বলো তো। সুমনের মধ্যে আমরা কোন দিকটা পাইছি, জীব সত্তা নাকি মানব সত্তা? আমাকে বলো।
কোন সত্তা, কোন সত্তা, কোন সত্তা? ইসলামের ইতিহাস এমসিকিউ সহকারে দিবেন, মাস্ট রে মাস্ট। এমসিকিউ, ইসলামের ইতিহাস তো এমসিকিউ দিয়েই নিতে হবে তোমাদেরকে, তাই না বলো? এমসিকিউ দিয়েই নিব আমাদের। তো এই যে রেদওয়ানের এই পরামর্শটা আমরা কনফার্ম ভাবে নিলাম এবং এটা রাখবো, আমরা ইনশাআল্লাহ রাখবো। রেদওয়ানের কথায় আমরা এমসিকিউ রাখবো, আমরা এমসিকিউ রাখবো। বাট রেদওয়ান, তুমি কি ক্লাসে আসবা? তুমি যদি ক্লাসে আসো তাহলে রাখবো, নাহলে রাখবো না। তোমরা কি বলতে পারছো গ নাম্বারটা? গ নাম্বারটা বলতে পারছো? সুমন্ত লোভ ছিল, সুমন্ত লোভী ছিল। মনুষ্যত্ব তো আমরা দেখতে পাই নাই তার মধ্যে। ওমর ফারুক, আমরা তো তার মধ্যে মনুষ্যত্ব দেখতে পাই নাই। যদি তার মধ্যে মনুষ্যত্ব পাইতাম তাহলে আমরা বলতাম যে সে হচ্ছে মানব সত্তায়, মানব সত্তা। দুইটা তলা না, একটা হচ্ছে মানব সত্তা আর একটা হচ্ছে জীব সত্তা। তো তার মধ্যে আমরা কোনটা পাইছি, মানব সত্তা পাইছি নাকি জীব সত্তা পাইছি সুমনের মধ্যে, বলো তো? আরোহী কোথায় রে? রিদওয়ান কোথায় রে? তোমরা আনসার করতে পারতেছো না, এটা কোন সত্তা? এটা হচ্ছে জীব সত্তা। সাবাস, এটা হচ্ছে জীব সত্তা। কারণ তার মধ্যে তো আমরা হচ্ছে ওই প্রপার জিনিসটা পাই নাই, যে জীব সত্তা সেটা পাই নাই। তো আমরা ব্যাখ্যা করবো কিভাবে যে একটা মানুষ জন্ম হয়, জন্ম হওয়ার সাথে সাথে সে জীব সত্তায় আসে। হুম, জন্ম হওয়ার সাথে সাথে সে জীব সত্তায় আসে। কিন্তু যখন তার মধ্যে আমরা মানে কি দেখি না, মূল্যবোধ দেখি না বা মনুষ্যত্ব দেখি না তার মধ্যে, সে কখনোই কি করতে পারে না, যে প্রাণিত্ব, হ্যাঁ এইটা প্রাণিত্ব, মানে আমরা প্রাণিত্ব দেখি তার মধ্যে, তখন আমরা তাকে বলি জীব সত্তায় আছে। তেমনি এরপরে ব্যাখ্যা করবা যে উদ্দীপকে আমরা দেখি সুমন সাহেব এরকম উচ্চ শিক্ষা নিছে, বাট তারপরেও সে কি করছে, মানুষের দুঃসময়ে এসে মানুষের থেকে নামমাত্র মূল্যে বিঘার পর বিঘা জমি কিনে নিছে। সো এটা আসলে কোনো মানে মনুষ্যত্বের কাজ না, মূল্যবোধ সম্পন্ন মানুষের কাজ না। সুতরাং মানে আমরা সুমনের মাঝে কি দেখতে পাইছি, জীবসত্তাই দেখতে পাইছি, ঠিক আছে? বা তোমরা যদি অন্যভাবে আনসার করতে চাও যে মনুষ্যত্বের অভাব দেখতে পাইছি, সেটাও হবে আনসার। হ্যাঁ, ওকে। পরীক্ষার্থীরা নিয়মিত লাইভ ক্লাস করলে, সামনে থেকে ভাইদের বিনামূল্যে অনলাইন পরীক্ষার ব্যবস্থা করলে কেমন হয়? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো যে তোমাদেরকে যাতে অনলাইনে কিছু ফ্রি ক্লাস দেওয়া যায়, মানে ফ্রি এক্সাম নেওয়া যায়। চলো দেখি। আচ্ছা, এরপরে তো ঘ নাম্বারটা দেখা যাচ্ছে না, বাট আমরা ওইখানে ঘ নাম্বার এটাই বলবে যে হচ্ছে মানে দুইটা জিনিস বুঝছো কিনা তোমাদের সৃজনশীলের মধ্যে, এই জিনিসটাই তোমাদেরকে টাচ করবে যে একজন বলবে যে জীব সত্তা, একটা হচ্ছে মানব সত্তা। তো আমাদেরকে বলো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগছে? পরের স্লাইডে যাইতে আমরা একটু দেখি, একদম শেষ স্লাইডে কি কিছু আছে? আচ্ছা হ্যাঁ, ওই যে আবারও শেষ কথা যে আমাদের র্যাপিড ব্যাচ, একটু দেখি স্লাইডটা। র্যাপিড ব্যাচের, আচ্ছা ওটা লাগবে না, লাগবে না, ঘ নাম্বারটা আমাদের লাগবে না। আমরা স্লাইডে যাই একটু। হ্যাঁ, সো এই আর কি, আমরা হচ্ছে দাখিল 26-এর যেই কোর্সটা আছে, একটু একটু বড় করি স্লাইডটাকে, একটু ওদেরকে দেখাই। হচ্ছে আমরা দাখিল 26-এর যেই র্যাপিড ব্যাচটা তোমাদেরকে নিয়ে আয়োজন করেছি, এবং এখানে আমরা প্রত্যেকটা হচ্ছে টপিক প্রত্যেকটা হচ্ছে কি বলে বিষয় আমরা পড়াবো এখানে, এবং খুব যত্ন সহকারে পড়াবো। আজকে তোমাদেরকে যেভাবে নিলাম এর থেকেও ইনশাল্লাহ ভালো ক্লাস হবে। সো আরো টিচাররা থাকবে হচ্ছে তোমাদের, আমি তো ঢাকা ইউনিভার্সিটির এবং দারুণ নাজাতের প্রাক্তন টিচার এবং সরি মানে স্টুডেন্ট, এবং হচ্ছে তোমাদের নাফিস ভাইয়া থাকবেন, উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোমাদের জুনায়েদ ভাইয়া থাকবে, উনি হচ্ছে ফাজিল দিচ্ছে এবার, হ্যাঁ দারুণ নাজাতের নিয়ে। এই যে দেখো তোমাদের জন্য ইসলামের ইতিহাস যেই সাজেশনটা সেটা কিন্তু দেখাই দিচ্ছি। সো এখানে হচ্ছে তোমাদের এখানে পোস্ট হবে অবশ্যই। আর হ্যাঁ, দাখিল 26-এর যেই র্যাপিড ব্যাচ সেটা তোমরা হচ্ছে ইয়ে করে ফেলো, এবং এই যে বিকাশ নাম্বার দেওয়া আছে, বা তোমরা হচ্ছে যদি আমাদের সাথে আমাদের পেজে নক করো তাহলে তোমরা এটা পাবা। সো আমাকে একটু শেষ টাইমে বলো যে এই ক্লাসটা তোমাদের কাছে আসলে কেমন লাগছে, বলো। তোমাদের কাছে ক্লাসটা কেমন লাগছে বলো। এটা তো হচ্ছে তোমরা একটু বলো যে এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগছে বলো। আমরা তোমাদের এই লাস্ট টাইমের কমেন্ট গুলো উঠাইতে চাই। আয়াতুর রহমান বলছে ভালো, আলহামদুলিল্লাহ। অনেক ভালো না কম ভালো কি বলো তো একটু আমাকে। আয়াতুর রহমান বলছে ভালো লাগছে। তোমাদের কাছে এই ক্লাসটা কেমন লাগছে আমাকে বলো। রেদওয়ান বলছে খুব ভালো লাগছে, মাশাআল্লাহ খুব ভালো লাগছে।
বলছে এমসিকিউ তো নাই, আমরা না না এমসিকিউ ওটা তো ক্লাস না, ওটা সাজেশন ছিল। আমরা যখন ইসলামিয়াতে ক্লাস করাবো তখন ওটার মধ্যে আমরা এমসিকিউ ক্লাস সহকারে আনবো। ঠিক আছে, দেখো এই যে দেখো আমরা প্রত্যেকটা বিষয়ের সাজেশন আমরা রেডি করে রাখছি, এবং এই যে সাজেশনের উপরে আমরা যেসব পড়াশোনা আছে সেগুলো কিন্তু আমরা তোমাদেরকে তোমাদের এই যে র্যাপিড ব্যাচ সেখানে কিন্তু পড়াবো। সো তোমরা ইয়ে রাখো, এবং ম্যাথ সাজেশন চাই, ম্যাথ সাজেশনটা খুব জলদি আসবে, রবিবারে তোমাদের এক্সাম না, আমরা ইনশাল্লাহ কালকে দিয়ে ফেলবো। যাও, আমি বললাম তোমাকে কালকে দিয়ে ফেলবো। ওকে, হচ্ছে আমরা তোমাদেরকে কিছু দাগায় হইলে দিব যাতে তোমরা হচ্ছে এটা ইয়া করতে পারো, পড়াশোনা করতে পারো। ওকে, দেখি এরপরে ইংরেজি, এই যে দেখো ইংলিশ সেকেন্ড পেপারে সাজেশন গুলো আমরা দিব। হ্যাঁ, এখানে তোমরা র্যাপিড ব্যাচে আসলে তোমাদেরকে সবকিছু পড়াবো আমরা। প্যারাগ্রাফ দেখো এখানে গুড লাক বলতেছি আমরা এখানে। হ্যাঁ, ওই যে ওমর ফারুক বলতেছে খুব ভালো লাগছে ক্লাসটা। তারপরে হচ্ছে আম, কি বলে নুজাইরা নূর, আচ্ছা নুজাইরা নূর তো আজকে ক্লাসটা মনে হয় মিস করে গেছো, নেক্সট ক্লাসে অবশ্যই থাকবা। আম, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আচ্ছা তোমাদেরকে নিয়ে আমরা কি ম্যাথ ক্লাস করব বলো তো? ম্যাথ কোনো লাইভ ক্লাস করব? তোমাদেরকে কি মনে হয়? তোমরা আমাকে একটু জানাও তো যে তোমরা কি ম্যাথ লাইভ ক্লাস করতে চাও কিনা কালকে, আগামীকালকে তোমরা কোনো ম্যাথ লাইভ ক্লাস করতে চাও কিনা আমাকে একটু বলো তো, জানাও। তোমাদের মতামতের ভিত্তিতে আমরা হচ্ছে একটা লাইভ ক্লাস রাখবো, তোমরা যদি বলো। ইসলাম ইতিহাস কি পড়লে বেশি কমন পড়ে? ভাইরে তুমি আমাদের একটা কথা কি আমি তোমাকে বলি, তুমি র্যাপিড ব্যাচে আসো, আসার পরে আমি তোমাদেরকে যেগুলা পড়াবো, আমরা যেটাকে পড়াবো এটা খুব সম্ভবত তোমাদেরকে নাফিস ভাই এবং আমি মিলে পড়াবো। ওখান থেকে যদি কিছু বাদ পড়ে তুমি বলিও যে ভাই আপনারা এলপিএস ভালো না, পচা, বলে চলে যাও। যাও, তুমি যারা মন চায় বলিও যে এলপিএস ভালো না। আমরা গত বছরের হিস্ট্রি গুলো তোমরা দেখলে তো বুঝতা যে গত বছরের ব্যাচ গুলো আমাদের প্রতি কতটুকু সন্তুষ্ট, এবং আমরা যা দিই তাই চলে আসে, এগুলো জানবা। তো আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ খুব ভালো বলতেছে একজন। ওকে, তারপরে হচ্ছে আমরা এই যে আয়াতুর রহমান বলতেছে যে আমরা মানে গণিত ক্লাস চাই। ওকে, সো গণিত ক্লাস আমরা ইনশাল্লাহ তার আগামী কালকে দেওয়ার চেষ্টা করব। আমরা হচ্ছে সাইম ভাইকে বলি, দেখি উনি হচ্ছে যদি ফ্রি থাকে তাহলে আমরা তোমাদেরকে দিয়ে আগামীকালকে গণিত ক্লাস একটা নিব। এই যে দেখো আমরা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো বলে দিচ্ছি যে কোন কোন সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে, এবং হচ্ছে বড় প্রশ্নগুলো বা সৃজনশীল গুলো কোথা থেকে আসতে পারে, এই বিষয়গুলো তোমাদেরকে আমরা পড়াই দিব, বুঝছো? সবকিছু র্যাপিড ব্যাচে দ্রুত ভর্তি হয়ে যাও, তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে তোমাদের জন্য, আশা রাখি। সো আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ। তোমাদের জন্য অনেক অনেক বেশি শুভ কামনা জানিয়ে আজকের মতন শেষ করতেছি। ইংলিশ দ্বিতীয় পত্র সহ সকল ক্লাস পাবা, সকল ক্লাস পাবা। সো আজকের মতন বিদায় জানাচ্ছি। সো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং আল্লাহ হাফেজ, দেখা হবে। আল্লাহ হাফেজ।